একটা আবছা অন্ধকার রুমে দুইটা চেয়ারে দুজন লোককে বেঁধে রাখা হতেছে। দুজনেই অত্যন্ত ভয়ের মধ্যে আছে। ওরা জানে যে আজ ওদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ওই সময় এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি, কিন্তু এরপর ওদের সাথে কি হবে সেটাই মাথায় আসেনি ওদের। আর যখন বুঝতে পেরেছে যে কত বড় ভুল করে ফেলেছে তখনই পালিয়ে এসছে ওখান থেকে। কিন্তু বেশি দূর পালাতে পারেনি, তার আগেই ওদের ধরে ফেলেছে আর এখানে নিয়ে এসছে। ওদের চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ ওই রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আদ্রিয়ান। অন্ধকার স্তব্ধ রুমে আদ্রিয়ানের পায়ের গম্ভীর আওয়াজ স্পষ্ট। আদ্রিয়ানের পায়ের আওয়াজে ওই দুজনের বুকের ভেতরে আরো তীব্র কম্পন শুরু হলো। দুজনের ভেতরেই আফসোস হচ্ছে যে কেন টাকার লোভে পড়ে এই চরম ভুলটা করলো। আদ্রিয়ান হালকা আওয়াজে সিটি বাজাতে বাজাতে ওদের দুজনের সামনে রাখা চেয়ারটায় বসল। ওর পেছনে আদিব আর আশিস দাঁড়িয়ে আছে। সামনের দুজন ভয়ে ঠকঠক করে কাঁপছে। আদ্রিয়ান মুচকি হেসে পায়ের ওপর পা তুলে বসে ওদের দিকে তাকিয়ে বলল, তোদের তো আমার বাড়ির গেইটের কাছে থাকার কথা ছিল, হঠাৎ রেল স্টেশনে কেন গেলি বলতো, তাও বিনা নোটিশে? লোক দুটো ভীত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান নিজের হাত এগিয়ে এনে নখ দেখতে দেখতে বলল, দেখ, কাজে ফাঁকি দেওয়া আমি মোটেও পছন্দ করি না, সেটা তো জানিস। তো হঠাৎ উধাও কেন হলি? ওরা আর কি বলবে? আদ্রিয়ানের এই ঠান্ডা গলা ওদের রক্ত ঠান্ডা করে দিয়েছে। আদ্রিয়ান ওদের চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো, তারপর আবারও ঠান্ডা গলায় বলল, কত টাকা দিয়েছিল? লোক দুটো এবার ভয় কেঁদেই দিল। একজন ভয়ে ভয়ে বলল, ভাই, আমরা কিছু জানি না, আমরা তো গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, আপনি ছিলেন না তাই। আদ্রিয়ান বাঁকা হেসে সোজা হয়ে বসে বলল, তার জন্যে উইথআউট এনি পারমিশন তোরা পোগার পার হয়ে গেলি, তাই তো? লোক দুটো খুব ভালোভাবে বুঝে গেছে যে ওদের কোনো কথাতেই কোনো লাভ হবে না। আদ্রিয়ান সবটাই জানে। আদ্রিয়ান পকেট থেকে গান বের করে কপালে স্লাইড করে সহির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, খাওয়ার থালায় ফুটো করলে নতুন থালা জোগাড় করা যায়, কিন্তু যেই ডালে বসে আছিস সেই ডালেই কুড়াল মারলে কি হয় জানিস? সোজা নিচে। আর তার ওপর যদি নিচে লাভা থাকে, তাহলে? ওরা এবার খুব ভালোভাবেই বুঝে গেছে যে আজ ওদের কপালে ভয়ঙ্কর রকম দুঃখ আছে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, এবারের মতো মাফ করে দিন, এই ভুল আর কোনোদিন হবে না। আদ্রিয়ান হেসে দিল এবার। কিছুক্ষণ হাসার পর নিজেকে সামলে বলল, আরে আমি জানি সেটা। আর সুযোগ? হ্যাঁ, এটা ঠিক যে আমি সবাইকেই একটা সুযোগ দিই, কিন্তু যতক্ষণ ব্যাপারটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আফসোস, তোরা যেই ভুলটা করেছিস সেটা এমন একজনকে ঘিরে যাকে নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা সম্ভব নয় আমার পক্ষে, আর ক্ষমা তো একেবারেই না। বলেই ওরা উঠে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম তোদের ওপরেই পাঠিয়ে দেব, কিন্তু পরে ভাবলাম তাতে কি লাভ হবে? শান্তিতে ওপরে চলে যাবি, তার চেয়ে তোদের বাঁচাটাই দুর্বিষহ করে দেই, সেটাই বেটার হবে। আজ তোদের সাথে সেটাই করব, যাতে তোদের দিকে কেউ তাকালে সে তার নিজেরই মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করার কথা চিন্তাও করতেই কয়েকবার। আমার জানপাখিকে ওই লোকটার কাছে পৌঁছে দিতে 2 হাত পেতে টাকা নিয়েছিলি না? এটুকু বলেই ওর লোকেদের ডেকে বলল ওদের দুটোকে কেমিক্যাল রুমে নিয়ে গিয়ে এসিড দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে যাতে ওদের হাত দুটোকে গলিয়ে দেয়। ওরা দুজন আদ্রিয়ানের কাছে অনেক আকুতি মিনতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ওদের অনুরোধকে উপেক্ষা করে বেরিয়ে এসছে ওখান থেকে। আদ্রিয়ান অন্য কোনো ব্যাপার হলে এদের দ্বিতীয় সুযোগ ঠিকই দিত, কিন্তু ব্যাপারটা অনিমাকে নিয়ে তাই ও ক্ষমার কথা চিন্তাও করেনি। ও নিজেই করত কাজটা, কিন্তু ওর এখন অনিমাকে খুঁজে বের করতে হবে। প্রতিটা মুহূর্ত ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। সকালের সূর্যের আলো চোখে পড়তেই অনিমা পিটপিট করে চোখ খুলল। মাথা ভীষণ ভার হয়ে আছে, চিনচিন ব্যথা করছে, খুব দুর্বল লাগছে ওর। দুবার উঠে বসতে গিয়েও পড়ে গেল। অনেক কষ্টে বেড ধরে উঠে বসল ও। খুব বেশি খারাপ লাগছে ওর, মাথা চেপে ধরে চুপ করে বসে আছে। আস্তে আস্তে সবকিছুই মনে পড়ল, রিকের ওকে তুলে নিয়ে আসা, এরপর ওই ফার্মহাউজে ইনজেকশন দেওয়া, এই অবধি মনে আছে ওর। কোনো রকমে মাথা উঁচু করে চারপাশটা দেখল। ওকে বড় একটা রুমে রাখা হয়েছে,
পুরো রুমটাই হোয়াইট পেন্ট করা, সবকিছুই অন্যরকম, একটু বেশিই মডার্ন টাইপ। রিক ওকে আবার কোথায় নিয়ে এলো? এসব ভেবে মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে ওর। আস্তে করে বেড থেকে নেমে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে চারপাশে তাকিয়ে দেখল আশেপাশে শুধু পানি আর পানি। দেখে মনে হচ্ছে সমুদ্র, আর এটা যে বঙ্গোপসাগর নয় সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। এটা একটা দ্বীপ সেটাও বেশ বুঝতে পারছে। কাদার শক্তি নেই ওর মধ্যে, দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে ওর জন্যে। কোনোমতে দেয়াল ধরে ভেতরে গিয়ে সামনে তাকিয়ে দেখল রিক দেয়ালে হেলাম দিয়ে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। অনিমা ওকে দেখে দাঁড়িয়ে যেতেই রিক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দেখা শেষ যে কোথায় আছো? পছন্দ হয়েছে তো জায়গাটা? অনিমা মাথা নিচু করে ফেলল, চোখ দুটো ছলছল করছে যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে। রিক অনিমার দিকে এগিয়ে আসতে নিলেই অনিমা ভয় পেয়ে তাড়াহুড়ো করে পেছাতে গিয়ে পড়ে যেতে নিল। রিক ধরতে যাবে তার আগেই ও নিজেকে টেবিল ধরে সামলে নিল। রিক হেসে বলল, আরে এত ভয় কেন পাচ্ছ বলো তো? মারছি আমি তোমাকে? বলে অনিমাকে ধরল। অনিমা ছাড়ানোর চেষ্টা করতেই রিক ওকে ধমক দিয়ে বলল, ওই একদম তেজ দেখাবে না আমাকে। আমি তোমার কি হাল করতে পারি সেটা খুব ভালো করেই জানো তুমি। অনিমা কেঁদে দিয়ে বলল, যেতে দিন আমাকে। অনিমার কথা শুনে রিক চোখ বন্ধ একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, দেখো এই মুহূর্তে তোমার গায়ে হাত তোলার ইচ্ছে আমার একদমই নেই, তাই বাধ্য করো না আমাকে। অনিমাকে ধরে বেডে বসিয়ে বলল, লম্বা সময় ধরে কিছু খাওয়া হয়নি তোমার, তাই এত দুর্বল লাগছে। আমি খাবার আনাচ্ছি, চুপচাপ খেয়ে নেবে। বলেই কাউকে কল করে খাবার আনতে বলল। অনিমা কিছু না বলে হাঁটু গুটিয়ে চুপচাপ বসে আছে। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু রিকের ভয় কাঁদতেও পারছে না। কিছুক্ষণ পর অনিমা রিকের দিকে তাকিয়ে বলল, কোথায় আছি আমরা? রিক তীক্ষ্ণ দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। বেশি কথা বললে কথা বলার মতো অবস্থাতেই রাখবো না। সো কোয়াইট। খাবার আসার পর রিক প্লেটটা অনিমার সামনে রেখে বলল, ফিনিশ ইট। এই মুহূর্তে ভীষণ খিদে পেয়েছে অনিমার। কতক্ষণ আগে কিছু খেয়েছে নিজেই জানে না, কিন্তু তবুও এখন খাওয়ার ইচ্ছে নেই ওর। সবকিছুই বিষ মনে হচ্ছে ওর কাছে, তাই নিচু কণ্ঠে বলল, খিদে নেই আমার। রিক এবার অনিমার মুখ চেপে ধরে প্লেট থেকে খাবার নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, একটা কথা যেন দ্বিতীয়বার বলতে না হয় আমাকে। আমার প্রতিটা ওয়ার্ডকে অর্ডার মনে করবে, গট ইট? অনিমা মাথা নিচু করে ফুপিয়ে কান্না করছে। মুখের খাবারটা গেলার শক্তিও নেই ওর মধ্যে। বারবার আদ্রিয়ানের কথা মনে পড়ছে। ও খেতে না চাইলে আদ্রিয়ানও জোর করেই খাওয়াতো ওকে, কিন্তু দুজনের জোর করার পদ্ধতি কতটা ভিন্ন। রিক ধমক দিয়ে বলল, মুখেরটা শেষ করো। রিকের ধমকে কেঁপে উঠল অনিমা, কান্না চেপে রেখে অনেক কষ্টে গিলল খাবারটা। রিক প্লেটটা হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পুরোটা শেষ করবে। অনিমাকে খাইয়ে রিক উঠে দাঁড়িয়ে বলল, একদম ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে থাকবে এখানে। ওই আদ্রিয়ানকে মারার আগে পর্যন্ত এখানেই থাকবে তুমি। আদ্রিয়ানকে মারার কথা শুনে শান্ত চোখে রিকের দিকে তাকালো অনিমা। তারপর ধীর কণ্ঠে বলল, আদ্রিয়ানকে মারা আপনার সাধ্যের মধ্যে নেই। রিক বেশ রেগে গেল অনিমার কথায়। ও রেগে অনিমার হাত মুছড়ে ধরে রাগী কণ্ঠে বলল, এত বিশ্বাস? কদিন আগেও তো ওর প্রাণের জন্যে আমার কাছে হাত জোর করছিলে, আজ কি হলো? অনিমা হাতে বেশ ব্যথা লাগছে, ঠোঁট কামড়ে ধরে সেই ব্যথা সহ্য করছে ও। কান্নাজড়িত কণ্ঠেই রিকের দিকে তাকিয়ে বলল, যদি আপনার সত্যি ক্ষমতা থাকতো তো ওনার উপস্থিতিতেই আমাকে ওনার কাছ থেকে নিয়ে আসতেন। কিন্তু আপনি ওনার না থাকার সুযোগ নিয়ে মিথ্যে নাটক সাজিয়ে আমাকে নিয়ে এসছেন। আগে না বুঝলেও এখন বুঝতে পারছি যে ওনাকে মারা তো দূর, সামান্য কোনো ক্ষতি করাও আপনার সাধ্যে নেই। রিক এবার মারাত্মক রেগে গেল। রেগে ধাক্কা দিয়ে ফেলে দিল অনিমাকে। খাটের কর্নারে গিয়ে লাগার কারণে কপালের সাইড দিয়েও অনেকটা কেটে গেল অনিমার। রিক সেদিকে খেয়াল করেনি, ধাক্কা দিয়েই হনহন করে বেরিয়ে গেছে রুম থেকে। অনিমার মাথা ধরে উঠে বসে হাঁটুতে মুখ বুজে ফুপিয়ে কাঁদতে লাগলো।
এমনিতেই মাথা ব্যথা করছে ওর, তার উপর ব্যথা পাওয়ায় আরো কষ্ট হচ্ছে। রাতে আদ্রিয়ান টেবিলে ল্যাপটপ রেখে ওটাতে কিছু ইনফরমেশন কালেক্ট করছে। হঠাৎ আদিব এলো। আদিবের উপস্থিতি টের পেয়ে আদ্রিয়ান ল্যাপটপে চোখ রেখেই বলল, কি খবর? আদিব চেয়ারে বসতে বসতে বলল, সবকটা এয়ারলাইন চেক করা হয়ে গেছে কিন্তু সবাই না করছে। আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। আদিব অবাক হয়ে বলল, এখন কি করব? এতগুলো এয়ারলাইনের সবাইকে তো আর চাপ দেওয়া যাবে না। আদ্রিয়ান ল্যাপটপটা বন্ধ করে বলল, আগে এটা জানতে হবে যে কোনো এয়ারপোর্ট থেকে ওরা গেছে, তারপর বাকিটা বার করা আমার বা হাতের কাজ। আদিব একটু ভেবে বলল, আচ্ছা কবির শেখের নাম্বার ট্র্যাক করলে কেমন হয়? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, লাভ নেই, খুব চালাক মানুষ উনি। রিকের সাথে উনি ওনার ইউসিএল নাম্বার দিয়ে কথা বলবেন না। তুই চলে যা, অনেক রাত হয়েছে। আদিব কিছুক্ষণ চুপ করে থেকে থেকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? আদ্রিয়ান একটা হাই তুলে বলল, হুম। আদিব ইতস্তত কণ্ঠে বলল, আজকে একটু ঘুমিয়ে নে ভাই, টানা দুদিন ধরে চোখের পাতা এক করিসনি। আদ্রিয়ান আদিবের দিকে তাকিয়ে বলল, ঘুম আসবে না এখন? আদিব ভ্রু কুঁচকে বলল, কাম অন আদ্রিয়ান, তোর বডিটাও হিউম্যান বডি, এরকম করলে অসুস্থ হয়ে পড়বি। যদি সুস্থি না থাকিস তো অনিকে খুঁজবি কি করে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা চেষ্টা করব। তুই যা এখন, রাইমা একা আছে, এই সময় ওকে সময় দেওয়া উচিত তোর। আদিব চলে যেতেই আদ্রিয়ান উঠে ব্যালকনিতে চলে গেল। রেলিং ধরে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আর ওর ওই শূন্যদৃষ্টির চোখ থেকে এক ফোঁটা জল ধীর গতিতে গড়িয়ে পড়ল। সবার সামনে স্ট্রং থাকলেও ভেতর দিয়ে ভেঙে গুড়িয়ে যাচ্ছে ও। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না ও। খুব বেশি মিস করছে ও ওর জান পাখিকে। আকাশের দিকে তাকিয়ে আদ্রিয়ান ভাঙা গলায় বলল, সরি মিস্টার সিনিয়র। আমি জানি আমি তোমাকে দ্বিতীয়বার নিরাশ করেছি। তোমার মামুনিকে ঠিকভাবে আগলে রাখতে পারিনি আমি। শুরুতে আমার একটা ভুলের কারণে 4টা বছর মেয়েটা কষ্ট পেয়েছে। আজ আরেকটা ছোট্ট ভুলের কারণে ওকে আবারও বিপদে পড়তে হলো। তুমি ঠিক মানুষকে দায়িত্ব দিয়ে যেতে পারোনি। কিন্তু কথা যখন দিয়েছি তখন আমি ঠিক তোমার মেয়েকে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসব। 7 বছর আগে ও শুধু আমার দায়িত্ব ছিল, কিন্তু আজও আমার ভালোবাসাও। আমি তোমার মেয়ের কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। অনিমা খাটে মাথা চেপে ধরে বসে আছে। মাথা ভীষণ ব্যথা করছে ওর, ভার হয়ে আসছে সকাল থেকেই। সবকিছু অসহ্য লাগছে ওর কাছে। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে ওর এই মুহূর্তে। রিক খাবার নিয়ে অনিমার রুমে এসে অনিমাকে ওভাবে মাথা চেপে ধরে ছটফট করতে দেখে খাবারটাটি টেবিলে রেখে ওর সামনে বসে ও মাথায় হাত রেখে বলল, এরকম করছো কেন? মাথা ব্যথা করছে? অনিমা হাত ছাড়া দিয়ে সরিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, জাস্ট লিভ মি এলোন। রিক অনেকটা অবাক হলো। যেই মেয়েটা ওর দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায় সেই মেয়েটার হঠাৎ এইভাবে কথা বলা সত্যিই স্বাভাবিক নয়। তাছাড়া এখন এমন কিছুই করেনি ও যার জন্যে এরকম করবে। হঠাৎ এই ওভার রিয়াক্ট করা দেখে রিকের মনে প্রশ্ন উঠলেও ব্যবহারটা ওর ইগোতে লাগলো। রিক ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? অনিমা কিছু না বলে হাত সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। রিক ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর প্লেট হাতে নিয়ে বলল, হাঁ করো। অনিমা রিকের দিকে না তাকিয়েই বলল, খাবো না। রিক অনিমার মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। অনিমা এবার ধাক্কা দিয়ে প্লেটটাই ফেলে দিল। এটুকুই যথেষ্ট ছিল রিকের সেই ভয়ঙ্কর রাগ ওঠানোর জন্যে। রিক রক্তবর্ণ চোখে অনিমার দিকে তাকালো। অনিমা অন্যদিকে তাকিয়ে আছে। রিক ওর চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। অনিমা মুখ থুবড়ে বিছানায় পড়ে গেল। ওর ঠোঁটের কোণ এমনিতেই কাটা ছিল, এই থাপ্পড়ে নতুন করে না কাটলেও পুরনো ক্ষত থেকে রক্ত বেরিয়ে গেল। রিক ওর হাত ধরে টেনে তুলে গাল চেপে ধরে বলল,
যতই ভাবি যে তোমার গায়ে হাত তুলবো না, কিন্তু তুমি তো চড় থাপ্পড় ছাড়া শুধরাবার মেয়েই নও। কিছু না বললেই সাহস বেড়ে যায়, তাই না? অনিমা কান্নাজড়িত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিক ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে বলল, তৈরি খাবার সামনে পাচ্ছিলে বলে মাথায় চড়ে গেছো, রাইট? এবার তুমি তখনই খাবার পাবে যখন আমার কাছে খাবার ভিক্ষা চাইবে। তার আগে খাবার তো ছাড়ো, এক ফোঁটা পানিও পাবে না তুমি। এটুকু বলে রুম থেকে বেরিয়ে শব্দ করে দরজাটা বন্ধ করে চলে গেল রিক। অনিমা বালিশে মুখ গুজে শব্দ করে কাঁদতে শুরু করলো। আশেপাশের বাতাসও ওর কাছে বিষাক্ত লাগছে। ও কি করছে নিজেই বুঝতে পারছে না। মাথায় অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে। ও নিজেও জানে না এই যন্ত্রণার শেষ কোথায়। রিকের মেজাজ খুব বেশিই চটে আছে। সাহস কি করে হয় ওই মেয়েটার ওভাবে খাবার ফেলে দেওয়ার? এত বাড়াবাড়ির কি আছে? ও যতবার মনে মনে ঠিক করে যে অনিমাকে কষ্ট দেবে না, ঠিক ততবার মেয়েটা এমন কিছু করে যে ও বাধ্য হয় অনিমার সাথে মিসবিহেভ করতে। ওর কাছে থাকতে সমস্যা কোথায়? ওর ভালোবাসাটা কি চোখে পড়ে না ওর? সারাদিন শুধু আদ্রিয়ান নাম জপতে থাকে। কি এমন আছে আদ্রিয়ানের মধ্যে? এসব ভাবতে ভাবতে বেডে হেলান দিয়ে বসে ড্রিঙ্ক করছে রিক। কিছুই ভালো লাগছে না। এখন তো অনিমা ওর কাছে আছে, কিন্তু মনের দিক থেকে শান্তি তো পাচ্ছেই না, আরো অশান্ত হয়ে উঠছে ওর মন। মেয়েটাকে নিজেই কাঁদায়, কিন্তু মেয়েটা যখন কাঁদে তখন ওর নিজেরই খারাপ লাগে। আর তাই ওর কাছ থেকে দূরে চলে আসে। ভাবনার মাঝে হঠাৎই ওর ফোনে কল এলো। রিক ফোন রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ মামা বলো। কবির শেখ আমোদিত গলায় বললেন, ওদিকে সব ঠিক আছে তো? মানে কোনো সমস্যা নেই তো? রিক গ্লাসটা রেখে একটা শ্বাস ফেলে বলল, না সব ঠিকই আছে, কিন্তু অনি একটু অদ্ভুত ব্যবহার করছে, খুব এবনর্মাল। এটা শুনে কবির শেখ বাঁকা হাসলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আরে এত ভেবো না, আসলে হুট করেই এভাবে তুলে এনেছো তো, তাই একটু হাইপার হয়ে গেছে। আর তোমাকে আগেই অনেকবার বলেছি যে ওর প্রতি প্রেমে গদগদ হয়ে যেও না, তাহলেই হাতের বাইরে চলে যাবে। ও তোমাকে যেই ভয়টা পায় সেই ভয়টা বাঁচিয়ে রাখতে হবে। তাই প্রেমটা ভেতরেই চেপে রেখে রাফ হওয়ার চেষ্টা করো। জানি ব্যাপারটা তোমার জন্যে সহজ নয়, তবে যা বলছি তা তোমার ভালোর জন্যেই বলছি, বুঝছো তো? রিক নিচু কণ্ঠে বলল, হুম। রিকের উত্তরে কবির শেখ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তা দেশে কবে আসছো? রিক একটু গলা ঝেড়ে বলল, না মামা এখন না। আদ্রিয়ান ছেলেটা খুব চালাক, কোনো চান্স নিতে চাই না আমি। আগে তুমি ওকে পৃথিবী থেকে সরানোর ব্যবস্থা করো। কবির শেখ বললেন, তা তো করছি। অনিমা নেই তাই এই মুহূর্তে মানসিকভাবে স্টেবল নয় এখন। এটাই সেরা সুযোগ। রাখছি তাহলে। রিক সম্মতি জানিয়ে ফোন রেখে দিয়ে চোখ বন্ধ করে আবারও হেলান দিল। ও জানে না কোনটা ঠিক কোনটা ভুল। ও আদৌ যা করছে তা কতটা ঠিক। ও শুধু এটুকুই জানে যে ওর অনিমাকে চাই, সেটা যে কোনো কিছুর মূল্যে। তার জন্যে ওকে যা করতে হয় করবে। আর রিকের সেই ভাবনার কারণেই হয়তো কবির শেখের মন্ত্রণা কতটা ঠিক বা ভুল সেটা বিবেচনা করার ইচ্ছেটাও ওর মধ্যে নেই। রাতে অনেক চেষ্টা করেও একটুও ঘুমোতে পারেনি আদ্রিয়ান। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছে। সকাল সকাল উঠে বেরিয়ে গেছে আবার অনিমার খোঁজে। আদিব আশিস তো আছেই, তীব্র, অরুমিতা, স্নেহাও যার যার সাধ্যমতোই কাজ করছে। আদ্রিয়ান রিকের সব গাড়ির নাম্বার নিয়ে চেকপোস্টে চেকিং করছে যে কোথাকার রোডে দিয়ে গেছে ও। তাহলে আদ্রিয়ান এটা জানতে পারবে যে কোন এয়ারপোর্ট থেকে গেছে ওরা আর কোথায় গেছে। আদ্রিয়ান এক হাতে ফোনে কথা বলছে, আরেক হাতে ল্যাপটপে কাজ করছে। আশিস আর আদিব ওর দুপাশে বসে ফোনে কথা বলছে। হঠাৎ করেই তীব্র, স্নেহা আর অরুমিতা এলো। অরুমিতা আর আশিসের চোখাচোখি হলো একবার। দুদিন ধরেই আশিস অরুমিতাকে একটু ইগনোর করছে। অরুমিতার খারাপ লাগলেও এটা ভেবে নিজের মনকে বোঝাচ্ছে যে অনিমাকে খুঁজতে এত ব্যস্ত থাকতে হচ্ছে, সেই জন্যেই হয়তো সময় কম দিতে পারছে। ওরা আদ্রিয়ানকে কাজ করতে দেখে দরজা থেকেই বলল, ভাইয়া আসবো? আদ্রিয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এসো, বলে আবার ল্যাপটপের দিকে তাকালো।
ওরা ভেতরে এসে টেবিলের কাছে দাঁড়ালো। আদ্রিয়ান ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, বসো। ওরা দুজন বসল। তীব্র বলল, ভাইয়া অনিমার কোনো খবর পাননি? আদ্রিয়ান ল্যাপটপে থেকে হাত সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বলল, এখনো না। অরুমিতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করুন। আপনি তো শুনেছেন যে রিক কতটা ভয়ঙ্কর। ও মেয়েটাকে মেরাই ফেলবে। আপনি। আর কিছু বলার আগেই আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, শাট আপ অরুমিতা। তোমার কি মনে হয় ওর জন্যে আমার চিন্তা হচ্ছে না? 3 দিন যাবৎ আমার মনের ওপর দিয়ে কি চলছে একমাত্র আমিই জানি। ও তোমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমার জন্যে ও কি সেটা মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। অরুমিতা মাথা নিচু করে ফেলল। আর নিজের কাছে নিজেই লজ্জা পেল। এতটাই ইমোশনাল হয়ে গেছিল ও যে কার কাছে কি বলছে সেটাই মাথায় ছিল না ওর। ও নিচু কণ্ঠে বলল, সরি ভাইয়া আসলে। আদ্রিয়ান নিজেকে শান্ত করে একটা শ্বাস নিয়ে বলল, ইটস অল রাইট। আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব ওকে। তীব্র অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? আদ্রিয়ান এবার সবার দিকে তাকিয়ে বলল, এই জন্যেই তোমাদের সবাইকে এক জায়গায় ডেকেছি। এবার আমি যেটা বলছি সেটা খুব ভালো করে শোনো। এরপর আদ্রিয়ান সবাইকে কি করতে হবে সব খুব ভালোভাবে বলে দিল। সকলেই যার যার কাজ বুঝে নিল। ওদের বিদায় দিয়ে নিজের দুহাতে মুখ চেপে ধরে একটা লম্বা শ্বাস নিল আদ্রিয়ান। 3 দিন হয়ে গেছে। সামনে লাঞ্চ পড়ে আছে, কিন্তু খাওয়ার মিনিমাম ইচ্ছেও নেই ওর। আনিমাকে খাইয়ে তারপরেই খেত আদ্রিয়ান। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে ওর। কিন্তু এখন মেয়েটা কিছু খেয়েছে কিনা, আদৌ সুস্থ আছে কিনা, কিছুই বুঝতে পারছে না ও। তাহলে কি করে শান্তিতে গিলবে ও? তবুও জোর করেই খানিকটা খেয়ে নিল ও। কারণ এই মুহূর্তে ওকে সুস্থ থাকতে হবে। ওকে ওর জানপাখিকে খুঁজে পেতেই হবে যে কোনো মূল্যে। গভীর রাত। অনিমা খাটে উপর হয়ে শুয়ে আছে। চোখ দিয়ে নীরব ধারায় জল পড়ছে। রিক তার কথাই রেখেছে, কাল রাত থেকে খাবার তো দূর, এক ফোঁটা পানিও দেয়নি ওকে। রুমের ওয়াশরুমের পানির লাইনটাও বন্ধ করা। ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে বাইরেরটায় নিয়ে গেছে ওকে। খিদে পেলেও তেমন খাওয়ার ইচ্ছে নেই। দীর্ঘ সময় না খেয়েও হাড় ভাঙ্গা খাটুনি খাটার অভ্যেস ওর মামার বাড়ি থেকেই হয়ে গেছে, কিন্তু পানি পিপাসাতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর, বেশ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুলে রিক ভেতরে ঢুকলো। অনিমা সেটা বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া করেনি, যেভাবে ছিল ওভাবেই চুপচাপ শুয়ে আছে। রিক এসে খাটে বসল। অনিমার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারল অনেকক্ষণ যাবৎ কাঁদছে। রিক অনিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কেন জেদ করছো? জাস্ট একবার চাও আমার কাছে। আমি এক্ষুনি খাবার আনার ব্যবস্থা করছি। কিন্তু অনিমা কোনোরকম কোনো রিয়্যাক্ট করল না। রিক বিরক্ত হয়ে বলল, দেখো বেশি করছো কিন্তু এবার। এরকম করার মানে কি? অনিমা এবারেও কোনো রিয়্যাক্ট না করে সহিরভাবে ভাঙ্গা গলায় টেনে টেনে বলল, একটু একা থাকতে দিন আমাকে। রিক এবার রেগে গেল। রাগী কণ্ঠে বলল, আচ্ছা, এখনো তেজ দেখাবে? ফাইন। আমিও দেখি তুমি কতক্ষণ এভাবে না খেয়ে থাকতে পারো। বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল রিক। রিকের মনে এখন অন্য চিন্তা বাসা বাঁধছে যে অনিমার এক্স্যাক্টলি হয়েছেটা কি। হঠাৎ করেই ওভার রিয়্যাক্ট করছে, আবার হঠাৎ করেই শান্ত হয়ে যাচ্ছে। এটা কি আদৌ শুধু আমি ওকে জোর করে আটকে রেখেছি এই কারণে, নাকি এর পেছনেও অন্য কোনো কাহিনী আছে? আর অনিমা নীরবে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আর অপরদিকে আদ্রিয়ান ছাদের দেয়ালে হেলান দিয়ে আজকেও দুঃখ বিলাস করছে। সারাদিন অনিমাকে খোঁজার কাছে নিজেকে ব্যস্ত রাখলেও এই নীরব রাতে আর নিজেকে শক্ত করে রাখতে পারে না ও। এই নিস্তব্ধ রাতে অনিমার কথা আরো বেশি করে মনে পড়ে ওর। খুব ইচ্ছে করছে সিগারেটের ধোঁয়ায় নিজের বুকের অসহ্যকর আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করতে, কিন্তু অনিমা একদিন বলেছিল যে ও স্মোকিং আর স্মোকার দুটোর একটাকেও পছন্দ করে না। তাই আগে মাসে 2-1টা খেলেও ওই দিনের পর সেটাও ছেড়ে দিয়েছে ও। কিন্তু ওর ভেতরের যন্ত্রণা তো ও কিছুতেই কমছে না। কিছু দিয়েই না। সকালবেলা রিক ঘুম ভাঙ্গার পর ফ্রেশ হয়ে অনিমার রুমের উদ্দেশ্যে রওনা দিল।
কারণ ঠিক করে নিয়েছে এখন যদি অনিমা খেতে নাও চায় তবুও জোর করেই খাওয়াবে। অনেক দেখে নিয়েছে, এই মেয়ের জেদ খুব বেশি। মরে গেলেও নিজে থেকে খাবার চাইবে না। ওরই ভুল ছিল, এরকম একটা শাস্তি দেওয়া ঠিক হয়নি। এসব চিন্তা করে অনিমার রুমে গিয়ে সামনে তাকিয়ে রিক অবাক হয়ে গেল, কারণ অনিমা ফ্লোরে পড়ে আছে। সেটা দেখে রিক দৌড়ে গেল অনিমার কাছে। ওকে তুলে বেডে শুইয়ে বেশ কয়েকবার গালে হালকা করে চাপড় মারতে মারতে ডাকতে শুরু করলো ওকে। কিন্তু সাড়া না পেয়ে চেষ্টা চিৎকার করে কাউকে পানি আনতে বলল। ওর চোখে মুখে পানির ছেটা দেওয়ার পর আস্তে আস্তে ওর চোখ খুলে তাকালো। কিন্তু পুরোপুরি না। ও ঘোরের মধ্যেই আদ্রিয়ান আদ্রিয়ান বলে ডাকতে শুরু করলো। রিক এবার চরম অবাক হলো। কতটা ভালোবাসলে ঘোরের মধ্যেও একটা মানুষের নাম নেওয়া যায়, এটাই ভাবছে ও। আচ্ছা, ও কোনো ভুল করছে না তো? এটা কি সত্যিই ঠিক হচ্ছে? না না, কি সব উল্টাপাল্টা ভাবছে ও? অনিমা ওর আর কারণ না। এসব ভেবে নিজেকে সামলে খাবার আনিয়ে সবার আগে অনিমাকে পানি খাওয়ালো। তারপর খাবারটাও খাইয়ে দিল। অনিমা জ্ঞানে নেই তাই কোনো ঝামেলা না করেই খেয়ে নিল। রিক ওকে শুইয়ে দিয়ে নিচে চলে গেল। রিক নিচের থেকে ওর কাজকর্ম সেরে প্রায় 1 ঘন্টা পর অনিমার রুমে আরেক দফা অবাক হলো। অনিমা রুমের সবকিছু ভাঙচুর করছে আর চিৎকার করছে। প্রচণ্ড হাইপার হয়ে গেছে ও। রিক চিৎকার করে অনি বলে ডাকতেই অনিমা পেছনে ঘুরল। রিক অনিমার দিকে এগোতে নিল কিন্তু অনিমা থামিয়ে দিয়ে বলল, একদম না, একদম আমার কাছে আসার চেষ্টাও করবেন না, তাহলে সব শেষ করে দেব আমি। বলেই একটা শোপিচ ভেঙে ফেলল। রিক বলল, ওকে কুল, আমার কথাটা শোনো। বলে আবার এগোতে নিলে অনিমা আবারও চিৎকার করে বলল, বললাম না আমার থেকে দূরে থাকুন, জাস্ট গেট লস্ট। রিক স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। কি হলো কিছুই বুঝতে পারছে না রিক। হঠাৎ এত হাইপার কেন হয়ে গেল? রিক নরম গলায় বলল, ওকে আমি আসছি না কাছে, তুমি একটু শান্ত হয়ে বসো। অনিমা এবারেও চেঁচিয়ে বলল, না আপনি যান এখান থেকে, যান। বলেই আবার সবকিছু ভাঙতে শুরু করলো। রিক ও কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। অনিমা ওসব ভাঙতেই জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলেই রিক দৌড়ে গিয়ে ধরে ফেলল। ওকে কোনোমতে শুইয়ে দিয়ে লোক ডাকিয়ে রুমটা পরিষ্কার করালো। বেশ অবাক হয়েই দেখছে রিক অনিমাকে। অনিমার পাশে বসে ওর টুকটাক চেক আপ করল। প্রেশার লো সেটা না মেপেই বোঝার ক্ষমতা আছে ওর। তবে একটু আগে যেটা হলো সাধারণ কোনো ঘটনা ছিল না। সোফায় বসে মুখে হয় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন রিক। এতদিন ও সন্দেহ করত কিন্তু আজও সিউর যে অনিমার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে। আজকের আচরণে ও পুরো সিউর হয়ে গেছে সেটা। কিন্তু কি প্রবলেম সেটাই বুঝতে পারছে না ও। মামা যাই বলুক ও অনিমাকে কালকেই একজন ভালো ডক্টরকে দেখাবে। এসব নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ ওর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কেমন আছো রিকদা? রিকের ভ্রু জোড়া কুঁচকে গেল। অবাক হয়ে বলল, তুই এই নাম্বার কোথায় পেলি? স্নিগ্ধা একটু হেসে বলল, মামা দিয়েছে। ফোন করে ডিস্টার্ব করলাম? রিক বিরক্ত হয়ে বলল, এই কাজের কথা বলবি? ফোন কেন করেছিস? স্নিগ্ধা সহির কণ্ঠে বলল, অনিমা তোমার কাছে আছে তাই না? রিক শক্ত গলায় বলল, হ্যাঁ তো। স্নিগ্ধা নিজেকে সামলে নিয়ে বলল, না মানে একটা কথা বলবো। রিক এবারেও বিরক্তি ঝেড়ে বলল, ড্রামা না করে বলে ফেল। স্নিগ্ধা ইতস্তত কণ্ঠে বলল, আসলে ওখানে তো কোনো মেয়ে নেই, মাত্র একজন মেয়ে সেফ আছে, সেও বিজি থাকে। অনিমার ওখানে থাকতে কষ্ট হয় আবার আনিজি লাগে নিশ্চয়ই। তো বলছিলাম কি আমাকে ওখানে নিয়ে চলো না, আমারও ঘোরা হবে মেয়েটারও একটা সঙ্গী হবে। রিক অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? কিসব ভাট বকে যাচ্ছিস? তোকে এখানে আনবো কেন? স্নিগ্ধা মিনতির সুরে বলল, বোঝার চেষ্টা করো রিক দা, মেয়েটার একা ওখানে বেশ কষ্ট হচ্ছে, আমি গেলে ওর ভালো লাগবে, প্লিজ। রিকের এবার অনিমার সিচুয়েশনটা মাথায় এলো। মেয়েটার কন্ডিশন এমনিতেই ভালো না, স্নিগ্ধা এলে সত্যিই ভালোই হবে। কিছুক্ষণ এসব ভেবে রিক বলল, তোর হসপিটালে যেতে হবে না?
স্নিগ্ধা তাড়াতাড়ি জবাব দিল, না না, সেটা নিয়ে ভেবো না, আমি ম্যানেজ করে নেব। রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কান্ট্রি বললে এখানকার এয়ারপোর্ট পর্যন্ত একা আসতে পারবি না? স্নিগ্ধা খুশি হয়ে বলল, হ্যাঁ পারবো। তুমি বলে দাও জায়গাটা। রিক বলল, আমি টেক্সট করে দিচ্ছি। রাখো এখন। স্নিগ্ধা নিচু কণ্ঠে বলল, ওকে। ফোনটা রেখে একটা শান্তির নিঃশ্বাস নিল স্নিগ্ধা, তারপর বলল, আমি তোমাকে খুব ভালো করে চিনি রিকদা। আর তোমার রাগকেও। আমি জানি মেয়েটা তোমার কাছে ওখানে একা থাকলে শেষই হয়ে যাবে। তুমি তোমার ভুলটা একদিন ঠিকই বুঝবে। কিন্তু বুঝতে যাতে খুব দেরি না হয়ে যায়, তাই আমি ওখানে যাচ্ছি। আমি সাথে থাকলে মেয়েটা একটু হলেও ভালো থাকবে। বর্ষা শেষ, তবে বৃষ্টি এখনো হয় মাঝে মাঝে। চারপাশে ভ্যাপসা গরম পড়েছে, পরিবেশটা একটু বেশিই নিস্তব্ধ। রাতে আদ্রিয়ান সেই লেকের পাশে বসে একদৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। প্রথম যেদিন অনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সেদিন এখানেই এসছিল। কত কথা বলেছিল ও অনিমাকে, আর অনিমা একদৃষ্টিতে অবাক হয়ে ওর কথা শুনছিল, কিছু কিছু কথায় ব্লাসও করছিল। সেই দিনের কথা খুব বেশি মনে পড়ছে ওর। লেকের পানির দিকে তাকিয়ে একমনে অনিমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করছিল। হঠাৎ করেই আদ্রিয়ান খেয়াল করল ওর পেছনে কিছু লোক দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে পেছনের দিকে না তাকিয়ে বলল, এই মুহূর্তে তোদের সাথে কোনো খেলা খেলার ধৈর্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তাই চলে যা। লোকগুলো হেসে দিয়ে বলল, দেখ রকস্টার এখন দেবদাস হয়ে গেছে। আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রুল করতে করতে বলল, এখনো বলছি চলে যা। আমি এখন একদমই এসবের মুডে নেই। ওদের মধ্যে একজন বলল, ওই, তোর কি মনে হচ্ছে আমরা এফএম রেডিওতে পাবলিক ডিমান্ড শো চালাচ্ছি যে তোর মুড অনুযায়ী গান শোনাবো? আদ্রিয়ান কিছু না বলে চুপচাপ ফোন টিপতে লাগল। ওদের মধ্যে একজন রেগে সোজা এসে আদ্রিয়ানের পিঠে হকিস্টিক দিয়ে একটা বাড়ি মারল। আঘাতটা জোরে হলেও আদ্রিয়ানের সহ্য শক্তির মধ্যেই ছিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে ফোনটা পকেটে রেখে পাশে তাকালো। কতগুলো 3.5 ফিট রড রাখা আছে, হয়তো এখানকার কোনো কাজে লাগবে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে ওখান থেকে একটা রড হাতে নিল। যেই লোকটা আদ্রিয়ানকে বাড়ি মারতে এসছে সেই লোকটা ওর দিকে দৌড়ে তেড়ে আসতে নিলে আদ্রিয়ান প্রথমে লোকটার হাতে বাড়ি মারল, যার ফলে হকিস্টিকটা পড়ে গেল। পরে শরীরে এমন জোরে বাড়ি মারল যে আর উঠতেই পারল না। আদ্রিয়ান এবার ওদের দিকে তাকিয়ে বলল, আব্বে, তোদের কি আমাকে দেখে মেলায় টানানো বেলুন মনে হচ্ছে যে ইচ্ছে মতো গুলি ছুঁড়ে এক এক করে ফাটাবি আর আমি ফেটে যাব? তোদেরকে বললাম চলে যা, কিন্তু শুনলি না। এখন যেটা হবে সেটার জন্যে আমি না, তোরা দায়ী। ওরা পেছনে থেকে গান বের করে বলল, তোকে তো এখানেই ঝাঁঝরা করে দেব। আদ্রিয়ান অপর হাতে নিজের থুতনি চুলকে বিড়বিড় করে বলল, এরা শুধরাবে না। ওদের একজন রাগী কণ্ঠে বলল, কি বিড়বিড় করছিস? হ্যাঁ? ওদের দিকে তাকিয়ে কিছু একটা দেখে বাঁকা হেসে বলল, পেছনে তাকা। ওরা সবাই বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো বন্দুকধারী লোক ওদের ঘিরে আছে, তাও বন্দুক তাক করে। আদ্রিয়ান পকেটে হাত দিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, তোদের ক্লাসটা আমিই নিতাম, কিন্তু ওই যে বললাম মুডে নেই, তাই যা করার ওরাই করুক। অল দ্য বেস্ট। বলে ইশারা করতেই আদ্রিয়ানের লোকগুলো ওদের নিয়ে চলে গেল। আদ্রিয়ান ওখানকার বেঞ্চে পায়ের ওপর পা তুলে বসে নিজে নিজেই বলল, আপনি খুব চালাক মানুষ কবির শেখ, কিন্তু আমার ব্যাপারে আপনি কিছুই জানেন না। দুদিনে দুবার শ্যুট করানোর চেষ্টা করলেন। বন্দুক তাক করার আগেই তারা পালিয়েছে। এখন আবার মারতেও লোক পাঠালেন, তারাও এখন হুমহ। অনেস্টলি কষ্ট হয়, আপনার জন্যে খুব কষ্ট হয়। স্নিগ্ধা এয়ারপোর্টে সামনে বসে আছে। রিকের বলা দেশেই এসছে ও। হঠাৎ ফোন বাজতেই স্নিগ্ধা রিসিভ বলল, হ্যাঁ এসে গেছি আমি। লেফট সাইডের বেঞ্চের ওখানে আছি। তুমি কোথায়? রিক হাঁটতে হাঁটতে বলল, ওখানেই থাক, আমি আসছি। বলে ফোন রেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিক এসে দাঁড়ালো ওর সামনে। স্নিগ্ধা হেসে কিছু বলবে তার আগেই ওর হাত ধরে ওখান থেকে হাঁটা দিল। স্নিগ্ধা তো অবাক। পেছনে থেকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কোনো উত্তর আসছে না।
রিক একবার পেছনে ঘুরে তাকাতেই রিকের চেহারা দেখে স্নিগ্ধা চুপ হয়ে গেল। ভাবল এই মুহূর্তে পাগল খেপিয়ে দিয়ে লাভ নেই। রিক স্নিগ্ধাকে একটা গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে একটা কাপড় দিয়ে স্নিগ্ধার চোখ বেঁধে দিল। স্নিগ্ধা অবাক হয়ে বলল, আরে হো, কি করছো কি এসব? রিক স্নিগ্ধার হাত বাঁধতে বাঁধতে ধমকি দিয়ে বলল, চুপ করে বসে থাক, ঠিক জায়গায় ঠিক সময় খুলে দেব। স্নিগ্ধা আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আর রিক গাড়ি স্টার্ট দিতে দিতে ভাবছে যে আদ্রিয়ানকে বিশ্বাস করা যায় না, ও সব করতে পারে। রিক জানে যে আদ্রিয়ান আজ হোক কাল এই দেশের খবর পেয়ে যাবে। কিন্তু এই দেশের কোন জায়গায় রেখেছে ওকে সেটা যেন আদ্রিয়ান সহজে জানতে না পারে, সেই ব্যবস্থাই করছে ও। আর ওর মামাই বাকি করছে। এখনো অবধি আদ্রিয়ানের মৃত্যুর সংবাদ পর্যন্ত দিতে পারছে না ওকে। এসব চিন্তা করতে করতে স্নিগ্ধাকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা দিল রিক। অরুমিতা আশিসের সাথে কথা বলার জন্যে এসছে। আশিসের হঠাৎ এরকম ইগনোরেন্স জাস্ট সহ্য হচ্ছে না ওর। তাই এসেছিল আশিসের সাথে এই ব্যাপারে ঠিকভাবে কথা বলতে। কিন্তু এসে যা দেখল তাতে অরুমিতার থম মেরে দাঁড়িয়ে রইল। আশিস অন্য একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে। দুজনেই কথা বলছে আর খুব বেশি হাসাহাসি করছে, একেবারে একে অপরের গায়ের ওপর ঢলে পড়ছে এরকম অবস্থা। অরুমিতা প্রথমে ছলছলে চোখ নিয়ে কিছুক্ষণ ওদের দেখছিল। তারপর নিজেকে সামলে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হাত ভাঁজ করে বলল, ওহ, তো এই জন্যেই আমাকে দেওয়ার মতো সময় হচ্ছে না আপনার? অরুমিতার গলার আওয়াজ পেয়ে আশিস চমকে গেল। তাকিয়ে অরুমিতাকে দেখে আমতা আমতা গলায় বলল, তুমি এখানে? অরুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন, আশা করেননি তাই না? ভাগ্যিস এসেছিলাম, না হলে আপনার এই রূপটা দেখা হতো না। পাশ থেকে মেয়েটা বলল, কে এই বেবি? আশিস মেয়েটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুমি এখন যাও এখান থেকে। মেয়েটা কথা না বাড়িয়ে চলে গেল ওখান থেকে। আশিস অরুমিতার দিকে তাকিয়ে ইতস্তত কণ্ঠে বলল, অরু। কিন্তু আশিসকে থামিয়ে দিয়ে অরু বলল, ডোন্ট কল মি অরু, ওকে? ওই নামে ডাকার যোগ্যতা নেই আপনার। এই জন্যেই আমাকে ইগনোর করছিলেন? কারণ আমার সাথে প্রেম প্রেম নাটক করে মন ভরে গেছে আপনার, তাই এখন দূরে সরে যাচ্ছেন? এতটা চিফ মেন্টালিটি আপনার? আশিস এবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, এত ওভার রিয়্যাক্ট করার কি আছে? হ্যাঁ, আমি কিরকম সেটা কি তুমি জানতে না? রিলেশন করলেই যে সেটা আজীবন টিকিয়ে রাখতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি বলেছিলাম তোমাকে এত সিরিয়াস হতে? বলো, বলেছিলাম? অরুমিতা কান্নাজড়িত কণ্ঠে আশিসের দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি? আশিস একটা শ্বাস ফেলে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি। দেখো, এসব ন্যাকামো প্রেম আমার কাছ থেকে আশা করো না। কারো জন্যে আমি নিজেকে বদলাতে পারবো না। অরুমিতা কিছুক্ষণ আশিসের দিকে তাকিয়ে থেকে চোখ মুছে বলল, হবে না আপনাকে বদলাতে। আমিই চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আমাদের মধ্যে যা কিছু ছিল সব এখানেই শেষ করে দিচ্ছি। আজ থেকে আপনিও মুক্ত আর আমিও। করুন আপনার যা খুশি তাই করুন, কেউ বাধা দেবে না আপনাকে। তারপর ওর হাতের রিংটা খুলে আশিসের দিকে তাকিয়ে বলল, সরাসরি ভালোবাসার কথা বলে এটাই পরিয়ে দিয়েছিলেন আমাকে, তাই না? আপনার ওইসব মিথ্যের কোনো চিহ্নই আমি আমার কাছে রাখব না। শক্ত কণ্ঠে এসব বলে রিং আশিসের দিকে ছুঁড়ে মেরে ওখান থেকে নীরবে কাঁদতে কাঁদে চলে গেল অরুমিতা। আশিসের ভেতরে এক অদ্ভুত কষ্ট হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। ও তো কোনোকালেই সিরিয়াস ছিল না অরুমিতাকে নিয়ে, তবুও এত ফাঁকা কেন লাগছে? সেই কারণটা অজানা ওর। আর অজানা কারণেই রিংটা তুলে নিজের পকেটে রেখে দিল আশিস। বেডে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে অনিমার, আর পাশে বসে স্নিগ্ধা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক দৃষ্টিতে অনিমার মুখের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধা। ঠোঁটে মুচকি হাসি। এতদিন শুধু ভাবতো যে কি এমন আছে অনিমার মধ্যে যে রিক ওর জন্যে এত পাগল। কিন্তু আজ সামনাসামনি দেখে বুঝতে পারছে যে কেন রিক অনিমা বলতে পাগল। এত সুন্দর, এত মায়া মাখানো একটা মুখ যে যে কেউ ওর মায় পড়ে যাবে। কিন্তু ওর কপালের হালকা কাটা দাগ, ঠোঁটের কোণ ফেটে যাওয়ার চিহ্ন দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধা।
নিজে নিজেই বলল, অতিরিক্ত রাগ খুব ভয়ঙ্কর জিনিস রিকদা। এটা কাছের মানুষগুলোকেও দূরে সরিয়ে দেয়। তুমি যদি রাগকে প্রায়োরিটি না দিয়ে শুধু ভেতরের আবেগ নিয়ে মেয়েটার দিকে একটু গভীরভাবে তাকাতে তাহলে ওর গায়ে হাত তুলতে পারতে না তুমি। এসব নানা কথা ভাবতে ভাবতেই অনিমার মাথায় হাত বুলাচ্ছিল স্নিগ্ধা। কিছুক্ষণ পর অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো। আর ওর চোখ সরাসরি স্নিগ্ধার দিকেই গেল। স্নিগ্ধা মুচকি হাসল। স্নিগ্ধার দিকে পিটপিটে চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনিমা আস্তে আস্তে উঠে বসল। স্নিগ্ধাও হেল্প করলো ওকে বসতে। অনিমা বেশ অবাক হয়েই তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা হাসি মুখেই বলল, চিনতে পারছো না তাই তো? আসলে আজকেই এসছি এখানে। আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। অনিমা ভাঙ্গা গলায় বলল, আপনি? স্নিগ্ধা আসাম করে বসে বলল, আমি রিকে দার বন্ধু। স্নিগ্ধা, আর এইসব আপনি থাপনি কি বলছো? হ্যাঁ, রিক দার কাছে তোমার ডেট অফ বার্থ যা জেনেছি সে অনুযায়ী আমি তোমার থেকে অনলি 1.5 বছরের বড়। সো প্রায় সমবয়সী। তাই এসব আপনি আজ্ঞে বাদ দেও। বলেই মিষ্টি একটা হাসি দিল স্নিগ্ধা। অনিমা তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে আর ভাবছে কত মিষ্টি করে কথা বলে মেয়েটা। বোঝাই যাচ্ছে খুব ভালো। ওরকম একটা রাক্ষসের এত মিষ্টি একটা বন্ধু থাকতে পারে? কিভাবে সম্ভব? এসব ভাবতে ভাবতেই স্নিগ্ধা বলল, কি হলো, করবে না আমার সাথে বন্ধুত্ব? উত্তরে অনিমাও একটা মুচকি হাসি দিল। স্নিগ্ধা বলল, ওকে দেন ফ্রেন্ডশিপে, কিন্তু তুমি শব্দটাও মানানসই নয় তাই না? অনিমা বেশ অবাক হলো। মেয়েটা যতটা মিষ্টি ততটাই মিশুকো। কত তাড়াতাড়ি সম্পর্কটাকে তুইতে নিয়ে গেল। অনিমা হাসি মুখেই নিচু কণ্ঠে বলল, হুম। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ ছিল। নীরবতা ভেঙ্গে স্নিগ্ধা নিজেই বলল, দেখ, আমি জানি যে তোকে রিক দা এখানে জোর করেই আটকে রেখে দিয়েছে। আর আমি একা চাইলেও তোকে বের করতে পারবো না। চারপাশে করা সিকিউরিটি। কিন্তু রিক দা লোকটা কিন্তু মনের দিক একেবারেই খারাপ না, শুধু একটু রাগী। তার ওপর ওই শুকুনি মামা তো আছেই। সারাক্ষণ কান ভাঙ্গানি দিয়ে রাখে ছেলেটার। অনিমা অবাক হয়ে বলল, শকুনি মামাকে? স্নিগ্ধা কিছু বলবে তার আগেই রিক ঢুকে পড়ল রুমে। রিককে দেখেই অনিমা একটু গুটিয়ে বসল। রিক ওদের দুজনের দিকে একবার তাকিয়ে স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে ডাইনিং এ আয়। খাবার সার্ভ করা হয়ে গেছে। এটুকু বলেই রিক চলে গেল। অনিমা বেশ অবাক হলো। এই কয়দিন অনিমাকে রুমেই খাবার দিয়ে যেত রিক, আজ হঠাৎ ডাইনিং এ? স্নিগ্ধা অনিমার দিকে তাকিয়ে বলল, চল। অনিমা উঠে দাঁড়াতেই স্নিগ্ধা ওকে ধরে ধরে ডাইনিং এ নিয়ে গেল। খাবার সময় কেউ কোনো কথা বলেনি। অনিমাও মাথা নিচু করে চুপচাপ যতটা পেরেছে খেয়েছে। খাওয়া শেষে রিক অনিমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন রুমে যাও। অনিমা স্নিগ্ধার দিকে তাকাতেই স্নিগ্ধা মুচকি হেসে বলল, তুই যা, আমি আসছি। অনিমা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে চলে গেল। রিক হালকা হেসে বলল, বাহবা, একদিনেই তুইতে চলে গেছিস? স্নিগ্ধা ভাব নিয়ে বলল, দিস ইজ মাই ক্যালোমা ওকে। রিক বিরক্তিকর এক দৃষ্টি দিয়ে বলল, ওয়ে ড্রামা কুইন, ড্রামা ছাড় আর আমার কথা শোন। অনিমার ব্যবহারগুলোর ব্যাপারে সবটাই বলেছি তোকে। যদিও আমি আমার মতো চেক আপ করেছি, বাট মারাত্মক কোনো ফিজিক্যাল প্রবলেম আছে বলে মনে হয়নি, ব্যাপারটা সাইকোলজিক্যাল মনে হয়েছে। যদিও আমার অনেক দিন যাবৎ প্র্যাকটিস নেই তাই ভুল হতেই পারে। তুই তো প্র্যাকটিসিং এ আছিস, তোর কি মনে হলো? স্নিগ্ধা হেসে বলল, প্র্যাকটিস না থাকলেও ভুলে যাওয়ার ছেলে তুমি নও। এন্ড ইউ আর রাইট, ওর প্রবলেমটা মে বি সাইকোলজিক্যাল। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমার ওকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। রিক টেবিলে 2 হাতের কুনুই রেখে মুখে হাত দিয়ে বলল, হুমম এস শোন, এস পসিবল কথা বলছি আমি। যা, তুই ওর কাছে যা। স্নিগ্ধা চলে গেল আর রিক ভাবতে শুরু করলো যে কি এমন কারণ হতে পারে অনিমার এরকম একটা প্রবলেম হওয়ার। কারণটা কি শুধু ও, নাকি অন্য আরো কিছু আছে? আদ্রিয়ান নিজের লাগেজ গোছাচ্ছে। কারণ আজকেই সকালে জানতে পেরে গেছে যে কোন এয়ারপোর্ট থেকে অনিমাকে নিয়ে গেছে। পরে ওখানে গিয়ে ওদের চাপ দিতেই ওরা জানিয়ে দিয়েছে সব। রিক অনিমাকে নিয়ে সুইডেন গেছে।
ভাগ্যক্রমে যে কয়েকটা দেশের সিটিজেনশিপ আদ্রিয়ানের পাওয়া আছে তার মধ্যে সুইডেনও একটা, তাই ওর যেতে খুব বেশি দেরি লাগবে না। কালকে সকালেই ওর ফ্লাইট। সুইডেনের কোথায় আছে সেটা যদিও আদ্রিয়ান এখনো জানে না, তবে ও ঠিক খুঁজে নেবে। যেভাবেই হোক ও ওর জনপাখিকে ঠিকই খুঁজে নেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎই ফোন বেজে উঠল আদ্রিয়ানের। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে বাঁকা হাসল আদ্রিয়ান। তারপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, একজন রকস্টার হয়ে সামান্য একজন নেতাকে হুমকি চিঠি দেওয়াটা কি ঠিক জোহাইয়ের বাবু? আদ্রিয়ান ইনোসেন্ট কণ্ঠে বলল, আমি কখন আপনাকে হুমকি চিঠি দিলাম মা? মা? আদ্রিয়ানের মুখে মামার ডাক শুনে কবির শেখ চমকে গেলেন। ঘাম বেরোতে শুরু করলো ওনার। নাকের কাছের ঘামটা কোনোরকমে মুছে তততলানো কণ্ঠে বললেন, মামা মানে? আদ্রিয়ান এবার শব্দ করেই হেসে দিল। হাসতে হাসতে বলল, আরে এত ভয় কেন পাচ্ছেন? দেখুন রিক চৌধুরী আমার ভাইয়ের মতোই। তো আপনি যদি ওর মামা হন তাহলে আমিও তো মামা বলতেই পারি, তাই না মা? মা? তবে এই প্রথম কাউকে মামার ডাক শুনে এত ভয় পেতে দেখলাম। কবির শেখ কিছু বলছেন না, ওনার বুকে ভয় বাসা বাঁধছে। আদ্রিয়ান নিজেই বলল, কি যেন বলছিলেন? হুমকি চিঠি? আমি আপনাকে কোনো হুমকি দেইনি মামা, শুধু একটু সতর্ক করেছি। এই লোক, প্রফেশনাল কিলার, এসব পাঠিয়ে আমার মতো এক সুইট লিট ভোলাভালা ভাগ্নেকে মারতে চাইছেন। তাতে কোনো লাভ তো হচ্ছেই না, উল্টে আপনার পকেট ফাঁকা হচ্ছে। তাই বলছি এসব থামান। কবির শেখ দাঁতে দাঁত চেপে বললেন, খুব বেশি কনফিডেন্স তোমার? আদ্রিয়ান মুচকি হেসে বলল, কনফিডেন্স তো থাকা উচিত মামা, কিন্তু ওভার কনফিডেন্স না। এই ওভার কনফিডেন্সেই কেউ কেউ ভাবে যে তার কুকীর্তিগুলো সে সবার আড়ালে করে যাবে, কাছের লোক হওয়ার নাম করে পিঠে ছুরি মারবে আর কেউ টেরও পাবে না, তাই না মা? মা? আদ্রিয়ানের কথায় কবির শেখ অনেকটাই ঘাবড়ে গেলেন, কাঁপতে শুরু করলেন উনি। আদ্রিয়ান হেসে বলল, এখন একটু বিজি আছি মামা, পরে কথা বলবো, বাই। বলে ফোন রেখে দিল আদ্রিয়ান আর ফোনের স্ক্রিনে তাকিয়ে হালকা হেসে বলল, ভয় পান, আরো ভয় পান। একবার অনিকে খুঁজে আনি, এরপর আপনাদের সবাইকে নিজেদের উপযুক্ত জায়গা দেখাবো আমি। আপনার পাপ তো ভরা ভর্তি হয়ে গেছে, এবার আপনার সময় শেষ হয়ে আসছে। কাউন্ট ডাউন শুরু করে দিন মা। মা? আদ্রিয়ান সকালের ব্রেকফাস্ট করে বেরোনোর জন্যে সবে প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কেউ পেছনে থেকে বলে উঠল, স্যার। ডাকটা শুনে চমকে উঠল আদ্রিয়ান। দ্রুত পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে মুখে হালকা হাসি ফুটে উঠল ওর। বেশ খুশি হয়েই বলল, তুমি? অভ্র মুচকি হেসে বলল, কেন স্যার, আশা করেননি তাই না? আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। আর অভ্র অভিমানী কণ্ঠে বলল, এতটা পর করে দিলেন স্যার? এরকম একটা সময়ও আমাকে একটু ডাকার প্রয়োজন মনে করলেন না? আদ্রিয়ান একটু শ্বাস নিয়ে বলল, না আসলে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে ছিলে তাই ভেবেছিলাম। অভ্র আদ্রিয়ান দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো আমাকে আপনার পিয়ে ছাড়া আর কিছু ভাবেন না, কিন্তু আমি আপনাকে আমার বড় ভাই ভাবি। তাই তো খবরটা কানে যেতেই চলে এলাম। আদ্রিয়ান নিচের ঠোঁট কামড়ে ধরে কোমরে হাত দিয়ে বলল, বেশি কথা শিখে গেছো আজকাল। তারপর আদ্রিয়ান হেসে অভ্রর দিকে হাত বাড়িয়ে দিল। অভ্র সাথে সাথেই এসে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অভ্রকে ছেড়ে বলল, কিন্তু আমি তো আজ সুইডেন যাচ্ছি। তুমি? আর কিছু বলার আগেই অভ্র বলল, জানি তো, আমি সব ব্যবস্থা করে নিয়েছি স্যার। আমিও যাচ্ছি আপনার সাথে। আদ্রিয়ান অভ্রর কাঁধে হাত রেখে বলল, চালু আছিস খুব। অভ্র একটু ভাব নিয়ে বলল, সবই আপনার সাথে থাকার ফল। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে হেসে দিল দুজনেই। এরপর আদ্রিয়ান, অভ্র আর আদিব রওনা দিল সুইডেনের উদ্দেশ্যে। আশিস দেশেই থেকে গেল, কারণ আদ্রিয়ানের এখানে কিছু কাজকর্ম সামলানোর দায়িত্ব আদ্রিয়ান ওকেই দিয়ে গেছে। অনিমা চুপচাপ জানালার কাছে বসে নীরবে চোখের জল ফেলছে। আদ্রিয়ানের কথা খুব বেশি মনে মরছে ওর। খুব বেশি মিস করছে ওকে। আদ্রিয়ানের শাসন, ভালোবাসা, খুনসুটি, এসব কিছুই বারবার চোখের সামনে ভেসে উঠছে।
ইচ্ছে করছে ছুটে চলে যেতে আদ্রিয়ানের কাছে, কিন্তু ওর কোনো উপায় নেই। ওর ইচ্ছে অনিচ্ছের ওপর কোনো কিছুই নির্ভর করছে না এই মুহূর্তে। ওর শব্দ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কোনো এক কারণে সেটা পারছে না। হঠাৎ কেউ ওর কাঁধে হাত রাখতেই অনিমা ঘুরে তাকিয়ে দেখল যে স্নিগ্ধা ওর পাশে এসে বসেছে। অনিমা স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। এই অল্প সময়েই বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে ওদের দুজনের। স্নিগ্ধা অনিমাজ পিঠে হাত বুলিয়ে বলল, কিরে, কাঁদছিস কেন? আমি জানি তোর এখানে থাকতে ভালো লাগছে না। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর। অনিমা কাঁদতে কাঁদতে বলল। আদ্রিয়ান। এটুকু বলেই আবার কেঁদে দিল ও। স্নিগ্ধা অবাক হয়ে গেল। কার নাম বলল অনিমা? আর তার কথা ভেবে কাঁদছেই বা কেন? অনিমাকে সোজা করে ওর দিকে তাকিয়ে বলল, কে আদ্রিয়ান? কি হয়েছে এক্সাক্টলি বলতো? অনিমা প্রথমে কিছু না বললেও পরে স্নিগ্ধার জোড়াজড়িতে সব খুলে বলল। স্নিগ্ধা কিছু না বলে অনিমাকে জড়িয়ে ধরে বসে রইল। আর মনে মনে ভাবতে লাগল, এটা তুমি কি করেছো রিকদা? আমি তো ভেবেছিলাম অনিমা তোমাকে ভালো না বাসলেও ওর মনে অন্য কেউ নেই। তাই আমি ভেবেছিলাম তোমাকে কোনোভাবে শুধরে নিয়ে অনিমাকে কনভিন্স করে নেব। কিন্তু যেখানে ও অন্য একজনকে এতটা ভালোবাসে সেখানে তুমি কি করে এটা করতে পারো? তোমাকে ভালোবেসেও নিজের করে পাইনি আমি, কিন্তু এই মেয়েটাকে ওর ভালোবাসার কাছ থেকে আলাদা হতে দেব না আমি। কিছুতেই না। অনিমার কান্না থেমে গেলেও শরীর কেঁপে কেঁপে উঠছে। স্নিগ্ধা ওকে সরিয়ে অনিমার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, চুপ। অনেক কান্নাকাটি হয়েছে। এবার চল তো একটু কিচেনে গিয়ে কোনো একটা স্ন্যাক্স করে দুজন মিলে খাবো হুম। আর এইসব নিয়ে ভাবিস না। সব ঠিক হয়ে যাবে। আমি প্রমিস করছি। অনিমা চোখ মুছে মুচকি হেসে মাথা নাড়ল। তারপর স্নিগ্ধা ওকে নিয়ে কিচেনে চলে গেল। স্নিগ্ধা এরকমই করে, বিভিন্ন কিছুর মাধ্যমে ব্যস্ত রাখে অনিমাকে। কখনো ওকে নিয়ে রান্না করে, কখনো কিছু একটা খেলে, কখনো অনলাইনের বিভিন্ন ভিডিও দেখে। এরকম নানা রকম কিছু করে খুশি রাখার চেষ্টা করে অনিমাকে। দুজনের বাস্তবিক স্বভাব এক হওয়ার কারণেই ওদের বন্ডিং তৈরি হতে সময় লাগেনি। অনিমা আর স্নিগ্ধা মিলে চা আর পাকোড়া বানাচ্ছে। হঠাৎ রিক কিচেনে এলো। রিককে দেখে অনিমার মুখের হালকা হাসিটুকুও মিলিয়ে গেল। গোমরা মুখ করে পাকোড়া ভাজায় মন দিল, যেটা রিকের চোখে পড়ল আর ওর খারাপও লাগলো। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বললে, কি হলো রিকদা? মেয়েদের এখানে তোমার কি কাজ? আমরা রান্না করছি, সো ডোন্ট ডিস্টার্ব। রিক উকি দিয়ে কি রান্না হচ্ছে সেটা দেখে বলল, হুমম। তো আমি কি একটু ভাগ পাবো? নাকি তোরা দুই রাক্ষসী মিলেই খাবি? রাক্ষসী বলাতেও অনিমার মধ্যে কোনো ভাবান্তর হলো না, বরং ও ওর মতো করে কাজ করে যাচ্ছে। স্নিগ্ধা রেগে বলল, কি হো, আমাদের রাক্ষসী বলা হচ্ছে? রিক একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা সরি। এবার পাবো তো একটু? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে খানিকটা ভাব নিয়ে বললে, হ্যাঁ যাও যাও পেয়ে যাবে। রিক ভ্রু কুঁচকে বলল, সিউর তো? স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, আরে বাবা বললাম তো পেয়ে যাবে। যাও তো এখন। এমন খাদক জীবনে দেখিনি বাবা। রিক হেসে দিয়ে চলে গেল ওখান থেকে। স্নিগ্ধা কিছু একটা ভেবে অনিমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে বলল, তুই দেখতে থাক আমি একটু আসছি। বলেই কিচেন থেকে বেরিয়ে গিয়ে সোজা রিকের কাছে গিয়ে স্নিগ্ধা বলল, রিক দা। রিক সোফায় বসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? স্নিগ্ধা রিকের পাশে বসে বলল, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছ? রিক একটা শ্বাস ফেলে বলল, এখানকার বেস্ট যিনি তিনি নেই এখন। কদিন পর আসবেন, তখনই দেখাবো ওকে। স্নিগ্ধা আর কিছু না বলে উঠে চলে গেল অনিমার কাছে। কি আর বলবে এখন নতুন করে? এখন শুধু ডক্টর আসার অপেক্ষা। আরও একটা কাজও করা বাকি আছে ওর, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এইদিকে কিছুক্ষণ আগেই সুইডেনে ল্যান্ড করলো আদ্রিয়ানরা। এখন আপাতত এখানে আদ্রিয়ানের পরিচিত একজনের একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এরই একটা অ্যাপার্টমেন্টে উঠেছে ওরা। আজকে দিনটা বেরবে না ওরা আর। আজ আগে রুমে বসেই রিক কোথায় থাকতে পারে এরকম জায়গাগুলোকে মার্ক করবে। আদ্রিয়ান,
আদিব, অভ্র সোফায় বসে কফি খাচ্ছে। অভ্র ল্যাপটপে কাজ করছে। আদ্রিয়ান কফি মগে চুমুক দিতে দিতে বলল, রেয়ার যেসব জায়গাগুলো, মানুষ যেখানে কম থাকে, সেই সব জায়গাগুলোতেই ওদের থাকার চান্স বেশি। অভ্র থুতনিতে হাত রেখে বলল, এই দেশে এরকম জায়গা মানে হলো আইসল্যান্ড। এরকম জায়গা আইসল্যান্ডেই আছে। আদিব ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তাহলে তো খুঁজে পাওয়াটা সহজ হবে। আদ্রিয়ান মগটা সাইডে রেখে বলল, এটা সুইডেন আদিব। এখানে দ্বীপের অভাব নেই। অভ্র আদ্রিয়ানের কথায় সম্মতি জানিয়ে বলল, এক্সাক্টলি। সবগুলো খুঁজতে অনেকটা সময় লাগবে। আদ্রিয়ান সোফায় হেলান দিয়ে বলল, দ্বীপগুলোতে যাওয়ার জাহাজ আর এয়ারলাইনগুলোতে খোঁজ নিলেই পাওয়াটা সহজ হয়ে যাবে। ওরাও আদ্রিয়ানের কথা অনুযায়ী নিজেদের কাজে লেগে পড়ল আর আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে ওকে। আরও 2টা দিন পার হয়ে গেল। এর মধ্যে রিক অনিমার সাথে কোনোরকম খারাপ ব্যবহার করেনি। আর স্নিগ্ধার সাথে অনিমার সম্পর্কটাও অনেক বেশি ভালো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই মুড চেঞ্জ হয়ে যাওয়ার সমস্যাটা এখনো অনিমার মধ্যে আছে। রিক ওর রুমে বসে একমনে ভেবে চলেছে যে স্নিগ্ধা আসার পর অনিমার মধ্যের পরিবর্তনগুলো খুব বেশি না হলেও এখন মাঝে মাঝে হালকা হাসি ফোটে ওর মুখে। একটু হলেও ভালো থাকে। আচ্ছা, সত্যিই কি তাহলে ওই ভুল? ও নিজেই ইচ্ছাকৃতভাবে অনিমার জীবন থেকে ওর খুব খুশি কেড়ে নিচ্ছে? তবে যাই হোক, ও মনে মনে ঠিক করেই নিয়েছে যে অনিমার সাথে কোনো খারাপ ব্যবহার ও আর করবে না। এসব চিন্তা করতে করতেই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মামা বলো। কবির শেখ রাগী কণ্ঠে বললেন, কি আর বলবো, আমার কোনো কথা শোনো তুমি, নাকি শোনার প্রয়োজন মনে করো? রিক ভ্রু কুঁচকে বলল, কী সব বলছো মামা? কবির শেখ ঝাঝালো কণ্ঠে বললেন, ভুলটা কি বলেছি? তোমাকে বললাম কতবার যে স্নিগ্ধাকে ওখানে নিয়ে যেও না। কিন্তু না, তুমি তো ওই মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছো, তাই না? তাই ওর ভালোর জন্যে আমার বারণ সত্ত্বেও স্নিগ্ধাকে নিয়ে গেলে। রিক বিরক্ত হয়ে বলল, হয়েছে কি বলবে? কবির শেখ হতাশার একটা নিঃশ্বাস ফেলে বলল, ওই স্নিগ্ধা আদ্রিয়ানকে জানিয়ে দিয়েছে যে তোমরা কোন আইসল্যান্ডের কোথায় আছো। রিক অবাকের চরম সীমায় পৌঁছে বলল, ওয়াট? কবির শেখ বিরক্তি ঝেড়ে বললেন, এখন আর ওয়াট বলে কি হবে? যা করার তো করেই ফেলেছ। বারবার বলেছিলাম যে ওই মেয়ের প্রেমে এত গদগদ হয়ে যেও না। এবার দেখলে তো আমার কথা না শুনে কি হলো। এখন পারলে আদ্রিয়ান আসার আগেই অনিমাকে ওখান থেকে সরাও। এবার অন্তত বুঝেছ তোমার খারাপের জন্যে বলি না কিছু। তাই পারলে আমার কথাটাই শোনো। রিক রাগী সহির কণ্ঠে বলল, রাখছি। মানুষ ছোটবেলা থেকে যেরকম পরিবেশ আর পরিস্থিতিতে বেড়ে ওঠে স্বভাবত সে সেই রকমই তৈরি হয়, সাইকোলজি সেটাই বলে। আর কিছু ক্ষেত্রে ছোটবেলা থেকেই কিছু মানুষের দ্বারা প্রভাবিত হওয়ার স্বভাব থেকে যায় অনেকের। যেমন কারো কাছে নিজের মায়ের কথাই চিরন্তন সত্য মনে হয়, আবার বাবার উপদেশই সবচেয়ে সঠিক মনে হয়, নিজে থেকে একবার বিবেচনা করার ইচ্ছেই জাগে না। রিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছে। ছোটবেলা থেকেই ওর মামার দ্বারা একটু বেশি প্রভাবিত ও, যা চাইলেও হুট করে ছাড়া সম্ভব না। রিক হনহনে পায়ে অনিমার রুমে গিয়ে দেখে যে স্নিগ্ধা অনিমার সাথে বসে কথা বলছে। রিক সোজা গিয়ে স্নিগ্ধার হাত ধরে দাঁড় করিয়ে বলল, তুই আদ্রিয়ানকে জানিয়েছিস আমরা কোথায় আছি? স্নিগ্ধা অবাক হয়ে তাকালো রিকের দিকে। ও বুঝতে পেরে গেছে যে রিক সব জেনে গেছে আর এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। তাই কাপা কণ্ঠে বলল, হ্যাঁ বলেছি। রিক স্নিগ্ধার গালে জোরে একটা থাপ্পড় মেরে দিল। অনিমা চমকে গেল পুরো। স্নিগ্ধা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিক দাঁতে দাঁত চেপে বলল, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। এত বড় সাহস তোর! যাই হোক, বলে অনিমার কাছে যেতেই অনিমা পিছিয়ে গেল। রিক ওর কাছে গিয়ে হাত ধরে বলল, চলো এখান থেকে। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কোথাও যাব না। রিক রাগে গোজগোজ করতে করতে বলল, দেখো এই মুহূর্তে মেজাজ খুব খারাপ আছে আমার।
তাই আমাকে রাগিও না, তোমার জন্যেই খারাপ হবে। চলো। অনিমা এবারেও জেদ ধরে বলল, আমি কোথাও যাব না। যদি পারেন তো আদ্রিয়ান আসার পর ওর সামনে দিয়ে নিয়ে যান। আমি জানি আদ্রিয়ান খুব তাড়াতাড়ি চলে আসবে। রিকের রাগ এবার সীমা পার হয়ে গেল। রাগে অনিমার হাত মুচড়ে ধরে কাছে এনে চেঁচিয়ে বলল, আদ্রিয়ান, আদ্রিয়ান, আদ্রিয়ান। সারাক্ষণ শুধু ওর নাম জপতে থাকো তাই না? হ্যাঁ। কেন বলো, কেন? অনিমা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আর মৃত্যুর আগ পর্যন্ত জপে যাব। কারণ আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। রিক অনিমার ভালোবাসি কথায় আরো রেগে গেল। ও ধাক্কা দিয়ে অনিমাকে ফেলে নিজের বেল্টে হাত দিতেই স্নিগ্ধা চেঁচিয়ে বলল, না রিক দা, একদম না। রিক গিয়ে স্নিগ্ধার হাত ধরে টেনে রুমের বাইরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দরজা লক করে দিল। স্নিগ্ধা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, রিক দা প্লিজ, ওর কোনো দোষ নেই এখানে। প্লিজ মেরো না ওকে। রিক বেল্ট খুলতে খুলতে অনিমার দিকে এগোতে এগোতে বলল, সারাদিন আদ্রিয়ান নাম জপবে তাই না? আজকে আদ্রিয়ানের নামটাই ভুলিয়ে দেব তোমাকে। অনিমা বসা অবস্থাতেই কাঁদতে কাঁদতে হালকা পিছিয়ে যেতে লাগলো। কিছু বলবে সেই শক্তি নেই ওর মধ্যে। কেমন যেন মাথা ঝিম ধরে আসছে ওর। সব ঝাপসা লাগছে। স্নিগ্ধা সমানে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। রিক বেল্ট দিয়ে আঘাত করতে যাবে তখনই খেয়াল করলো অনিমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সেটা দেখে রিকের হাতের বেল্ট পড়ে গেল। রিক তাড়াতাড়ি অনিমার সামনে বসে ওকে ধরে বলল, এই অনি, কি হয়েছে তোমার? দেখো তো, তুমি ভয় পেও না। মারবো না আমি তোমাকে, আই শোয়ার। কিন্তু অনিমার নাক দিয়ে রক্ত বেরিয়েই যাচ্ছে, আর শরীর ছেড়ে দিচ্ছে ও। রিক তাড়াতাড়ি উঠে দরজা খুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধু, অনি। স্নিগ্ধাকে আজ এত বছর পর রিক স্নিগ্ধু বলে ডেকেছে, কিন্তু স্নিগ্ধার সেটা নিয়ে ভাবার সময় নেই। ও তাড়াতাড়ি ভেতর গিয়ে অনিমার অবস্থা দেখে চেঁচিয়ে বলল, কি করেছো তুমি ওর সাথে? রিক কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না ও কিভাবে, কি হয়েছে ওর। স্নিগ্ধা অনিমাকে চেক করছে, এর মধ্যেই অনিমা আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। রিকের বুকের ভেতরে ধক করে উঠল সেটা দেখে। রিক দ্রুত গিয়ে অনিমার মাথাটা কোলে নিল। নাক থেকে বের হওয়া রক্তে অনিমার মুখ রক্তাক্ত হয়ে গেছে। রিক অনিমার গালে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, অনি, এই অনি, তাকাও। দেখো বেল্ট কিন্তু এখানেই আছে, আমি রেগে গেলে কিন্তু সত্যিই মারব। ওঠো ড্যামিট। আচ্ছা ফাইন, তুমি যা চাইবে তাই হবে। আমি আর আটকে রাখবো না তোমাকে। যেখানে খুশি যেতে পারো তুমি, আই প্রমিস। তবুও তাকাও প্লিজ। কিন্তু অনিমা কোনো রেসপন্স করছে না। স্নিগ্ধা তো কেঁদেই দিয়েছে। আর এর মধ্যেই কেউ চিৎকার করে উঠল, অনি। চিৎকারটা শুনে রিক স্নিগ্ধা দুজনেই চমকে তাকালো পেছনের দিকে। অনিমাকে ওভাবে দেখে সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেছে আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে রিক অনেকটা চমকে গেলেও সেদিকে পাত্তা না দিয়ে অনিকে ডাকতে লাগলো। আদ্রিয়ান কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিল অনিমার দিকে। যখন ওর মস্তিষ্কে এই কথাটার ধাক্কা লাগলো যে অনিমা ওভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অনিমার কাছে হাঁটু ভেঙে বসে রিকের কাছ থেকে ওকে নিজের কোলে নিয়ে বলল, জান পাখি, কি হয়েছে তোমার? দেখো চলে এসছি আমি, এক্ষুনি নিয়ে যাব আমি তোমাকে। চোখ খোলো না প্লিজ। এটুকু বলে অনিমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ান পাগলের মতো করছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু খেয়াল নেই ওর। ওর সামনে রিক আছে, স্নিগ্ধা আছে, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর মধ্যে। রিক একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। স্নিগ্ধা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এভাবে কিছুই বুঝতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি করুন। আদ্রিয়ান নিজেকে সামলে নিয়ে অনিমাকে কোলে নিয়ে দ্রুত চলে বেরিয়ে গেল রুম থেকে। স্নিগ্ধাও পেছনে পেছনে দৌড়ে গেল। রিক ওখানেই পাথরের মতো বসে আছে। কিছু একটা ভেবে নিজেকে সামলে নিয়ে উঠে বেরিয়ে গেল। আদ্রিয়ান অনিমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলেই ওর সামনে একজন লোক এসে দাঁড়ালো। লোকটি বাঙালি। আদ্রিয়ান পাত্তা না দিয়ে নামতে গেলেই লোকটি বলল, রিক চৌধুরী বাড়িতে আছেন?
আসলে একজন পেশেন্টকে দেখতে আসতে বসেছিলেন। আদ্রিয়ান শেষের কথাটা শুনে থেমে গেল। স্নিগ্ধা এসে বলল, হ্যাঁ ভাইয়া, ইনি এখানকার বেস্ট সাইকিয়াট্রিস্ট। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, আরে ওর নাক দিয়ে রক্ত পড়ছে, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। তখনই রিক এসে হাঁফানো কণ্ঠে বলল, হসপিটালে নিয়ে যেতে সময় লাগবে অনেক, অত সময় নেওয়া ঠিক হবে না। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, তার মানে খুব বেশি মারাত্মক কিছু না। আমি ডক্টরকে ফোন করেছি, উনি টিম নিয়ে আসছেন, ততক্ষণ উনি দেখুক। ওকে নিয়ে রুমে এসো। আদ্রিয়ান কিছুক্ষণ রিকের দিকে তাকিয়ে থেকে সহির কণ্ঠে বলল, রুমটা দেখিয়ে দাও। রিক মাথা নামিয়ে নিয়ে বলল, আমার সাথে এসো। রিক এগিয়ে গেল আর আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে ওর পেছনে গেল। সাইকিয়াট্রিস্ট ও ওদের পেছনে পেছনে গেল। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের জন্যে। এখন যেরকম পরিস্থিতি, দুজনের মধ্যে তো মারামারি লেগে যাওয়ার কথা, কিন্তু এখন এদের দুজনের মূল ফোকাস শুধু অনির ওপর। আর কোনো কিছুরই খেয়াল নেই এদের মধ্যে। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়। এসব ভেবে মুচকি হাসল স্নিগ্ধা। তারপর ও ওদের কাছে গেল। ডক্টর অনিমাকে চেক আপ করছে, ওর হাতে সেলাইন লাগানো। আদ্রিয়ান অনিমার পাশে ওর হাত ধরে বসে আছে। রিক পায়ের দিকটায় মুখ হাত দিয়ে চেপে ধরে বসে আছে। চাইলে ও আর স্নিগ্ধাই চেক আপ করতে পারত, বাট কোনো মেশিন ছাড়া শুধু হাতের সাহায্যে সম্ভব ছিল না সেটা। আর স্নিগ্ধা ওপর পাশের কর্নারে বসে ডক্টরকে হেল্প করছে চেক আপ করতে। আদিব আর অভ্রও চলেছে, ওরা এতক্ষণ বাইরেটাই সামাল দিচ্ছিল। প্রায় আধ ঘন্টা চেক আপ করার পর ডক্টর উঠে দাঁড়াতেই আদ্রিয়ান আর রিক দুজনেই একসাথে দাঁড়িয়ে বলে উঠল, এনিথিং সিরিয়াস ডক্টর? ডক্টর অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তারপর একটা শ্বাস নিয়ে বলল, নো, বাট ইট কুড বি। ইজ শি হ্যাজ এনি মেন্টাল প্রেশার টু মাচ? স্নিগ্ধা বলে উঠল, ইয়েস ডক্টর, সি হ্যাজ। বাট হোয়াটস দ্য ম্যাটার? ডক্টর ওদের দিকে তাকিয়ে বললেন, অ্যাকচুয়ালি somehow she had so much pressure in her brain. And that's why she had a small hit on her nerve and started bleeding. But now everything is fine, don't worry. More prescribing some medicine. She will be alright. ওরা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডক্টর ওদের বিদায় দিয়ে চলে গেল। এরপর সেই বাঙালি সাইকিয়াট্রিস্ট ওদের উদ্দেশ্যে বললেন, মিস্টার চৌধুরীর কাছে যেটুকু শুনেছি তাতে এটুকু বুঝতে পেরেছি যে উনি কোনো কারণে প্রচুরভাবে ট্রমাটাইজড, আর উনি হাই পাওয়ারের ঔষধও নিতেন হয়তো। ইউসুয়ালি সেই ঔষধ দেওয়া বন্ধ হয়ে গেলেই হঠাৎ এরকম প্রবলেম বেশি হয়। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, ইয়েস ডক্টর, ঔষধ নিত ও, আর কিছুদিন যাবৎ সেটা নেওয়া বন্ধ করে দিয়েছে। বলেই কঠোর দৃষ্টিতে রিকের দিকে তাকালো। রিক বেশ অবাক হয়ে বলল, ঔষধ নিত মানে? কি হয়েছিল ওর? ডক্টর বললেন, হ্যাঁ, আমাকে প্লিজ শুরু থেকে সব বলুন, নইলে আমি কিছু বলতে পারছি না। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তারপর শুরু সবটাই খুলে বলল ডক্টরকে। সবটা শুনে রিক পুরো হতভম্ব হয়ে গেল। বেড ধরে বসে পড়ল ও। ডক্টর বললেন, এমনিতেই এরকম অবস্থা, তার উপর ঔষধ বন্ধ করে দিয়েছেন, আবার এতটা মেন্টাল প্রেশার দিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, মেয়েটা এখনো পাগল হয়ে যায়নি। যাই হোক, ঔষধগুলো কন্টিনিউ করুন আর একটু খেয়াল রাখুন, তাতেই হবে। বলে উনিও চলে গেলেন। রিক নিজের মাথা চেপে ধরে ভাবতে শুরু করলো যে কি করেছে ও। যেখানে আগে থেকেই মেয়েটার লাইফ এতটা কমপ্লিকেটেড হয়ে আছে, সেখানে ও গিয়ে সেই জীবনটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছে। বারবার অনিমার গায়ে হাত তোলা, ওকে কষ্ট দেওয়া সব চোখে ভেসে উঠছে। হঠাৎ অর্ক অনির সাথে এরকম কিছু করেছে মনে পড়তেই ওর রগ ফুলে উঠল। উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ ওর শেষ দিন। বলে বেরোতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে আটকে ওকে নিজের দিকে ঘুরিয়ে বুকে জোরে একটা ধাক্কা মেরে বলল, ওকে শাস্তি দেবে তুমি? হ্যাঁ, আর তোমাকে? তোমাকে কে শাস্তি দেবে? ওদের চেয়ে কোন অংশে কম ছিল তুমি? হ্যাঁ বলো। ভালোবাসার নাম করে ওর ওপর কি ধরনের অত্যাচার করতে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি, তাই না? ওর এই অবস্থার জন্যে যে সকল মানুষ দায়ী তার মধ্যে তুমি অন্যতম। আর এখন নাটক করছো।
নাটক। রিক কিছু না বলে দেয়াল ঘেঁষে বসে পড়ল ওখানেই। আদ্রিয়ান পেছনে থেকে গানটা বের করে বলল, ওর কপালে দাগ দেখে বোঝাই যাচ্ছে যে এখানে এনে ওর গায়ে হাত তুলেছ। আজ তো আমি। আদ্রিয়ান শুট করতে গেলেই স্নিগ্ধা এসে আটকে দিয়ে বলল, প্লিজ ভাইয়া, এখন এসব কিছু করো না। অনি অসুস্থ, প্লিজ। আদ্রিয়ান অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে গানটা পকেটে ভরে নিল। আর রিক একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আজ ওর নিজেকেই নিজের কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে বসল। রিক উঠে সোজা ওর রুমে চলে গেল। স্নিগ্ধাও রিকের পেছনে পেছনে গেল। স্নিগ্ধা রিকের রুমের গিয়ে দেখে রিক ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে একদৃষ্টিতে অনিমার ছবিটার দিকে তাকিয়ে আছে। বিয়ারের বোতলটা খুলে চুমুক দিতে যাবে তখনই স্নিগ্ধা এসে হাত ধরে আটকে দিল। রিক স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, যা এখান থেকে এখন। স্নিগ্ধা একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন এত কষ্ট পেয়ে কি হবে বলো তো? আমি তোমাকে আগেও বলেছিলাম নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখো, কিন্তু তুমি তো কোনোদিন সেটা পারলেই না। রিক কিছু না বলে একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা আবার বলল, তুমি বলতে না যে অনিমা কেন এত আদ্রিয়ান আদ্রিয়ান করে? ওনার মধ্যে এমন কি আছে যেটা তোমার মধ্যে নেই? জানো কি পার্থক্য তোমাদের? অনিমা যখন তোমাকে এভয়েড করতো বা কথা শুনতো না তখন তুমি ওর গায়ে হাত তুলে জোর করে ওকে নিজের কথা শোনাতে বাধ্য করাতে। অথচ তোমার ভয়ে ও আদ্রিয়ান ভাইয়াকে এভয়েড করছিল, কথা শুনছিল না। তখনও কিন্তু আদ্রিয়ান ভাইয়া জোর করেই ওকে দিয়ে নিজের কথা শুনিয়েছে। কিন্তু মারধর করে নয়, নিজের ভালোবাসা দিয়ে। ভালোবেসেই জোর খাটাতো অনিমার ওপর। ওনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালোবাসার মানুষের ভালো থাকা, আর তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে নিজের কাছে রেখে দেওয়া। এটাই পার্থক্য তোমাদের মধ্যে। রিক কিছু না ভেবেই স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা তো পুরো শোকড হয়ে আছে। কিছুক্ষণ পরও বুঝতে পারল যে রিক কাঁদছে। স্নিগ্ধা আরেকবার অবাক হল। রিক এমনই একজন যে সহজে সবার সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। স্নিগ্ধাও এই প্রথম রিককে কাঁদতে দেখছে। ও কি করবে, কিভাবে রিককে সামলাবে কিছুই জানে না ও। শুধু কাপা কাপা হাতে রিকের পিঠে হাত রাখল। আশিস নানাভাবে নিজেকে ব্যস্ত রাখছে। আদ্রিয়ানের না থাকায় ওর ওপর চাপটা খুব বেশি, তার জন্যেই নিজেকে ব্যস্ত রাখতে পারছে ও। তবে কিছুতেই মনকে সহির করতে পারছে না। অরুমিতার ওপরের এই মাইন্ড পুরো সেট হয়ে আছে ওর। অরুমিতার বোকামো, ইনোসেন্ট ফেস, বাচ্চামো সবকিছুই বারবার মনে পড়ছে ওর, আর তার চেয়েও বেশি মনে পড়ছে শেষে অরুমিতার বলা কথাগুলো। বুকের ভেতরে হঠাৎ করেই এক অসহ্য যন্ত্রণা হয় ওর, কিন্তু এরকম কেন হচ্ছে এমন তো হওয়ার কথা ছিল না। আর এদিকে অরুমিতা বাইরে দিয়ে স্ট্রং থাকলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত গুমরে মরে। যতই হোক প্রথম ভালোবাসা ছিল আশিসর। তবে ও ঠিক করে নিয়েছে ওর যত কষ্টই হোক আশিসকে কোনোদিন ক্ষমা করবে না, ও কোনোদিনও না। অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো। নাকের ভেতর জ্বালা করছে, মাথাটাও ব্যথা করছে। ভালোভাবে চোখ খুলে তাকিয়ে দেখতে পেল আদ্রিয়ান ওর হাত ধরে বসে আছে। অনিমা অবাক হয়ে গেল। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। উঠে বসার চেষ্টা করতেই আদ্রিয়ান ওকে ধরে উঠিয়ে বসালো। অনিমা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আমাকে দেখতে কি ভূতের মতো লাগছে যে এভাবে তাকিয়ে আছো? এটা শোনার পর আস্তে আস্তে অনিমা বুঝতে পারল যে স্বপ্ন দেখছে না, সত্যিই আদ্রিয়ান ওর সামনে আছে। অনিমা ছলছলে চোখে আস্তে আস্তে অনিমার গালে হাত রাখল। আদ্রিয়ান অনিমা হাতটা ধরে তাতে ছোট্ট করে একটা কিস করল। অনিমা হুট করেই আদ্রিয়ান জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। আদিব আর অভ্র একে ওপরের দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। অনিমা কেঁদেই যাচ্ছে একনাখারে। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, জান পাখি, প্লিজ স্টপ ক্রাইং, তুমি জানো আমার এটা সহ্য হয় না, তবুও তুমি কাঁদবে? অনিমার কান্না থামার বদলে আরও বেড়ে গেল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা এখন তো আমি এসে গেছি তাই না, তবুও এভাবে কাঁদবে? আমার কষ্ট হচ্ছে তো। অনিমা ভাঙ্গা গলায় বলল, প্লিজ আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ।
আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমাকে ছাড়ার জন্যে কি কষ্ট করে এতদূর এসছি নাকি? বাচ্চা ছাড়তে পারলেও তোমাকে ছাড়তে পারবো না জান পাখি। ওদের দুজনকে দরজায় দাঁড়িয়ে একদৃষ্টিতে দেখছে রিক। তবে ওর আজ একটুও রাগ হচ্ছে না, তবে কষ্ট হচ্ছে, এক অদ্ভুত কষ্ট হচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে ওর। রিকের কাঁধকেও হাত রাখতেই রিক ঘুরে দাঁড়িয়ে দেখল স্নিগ্ধা। স্নিগ্ধা বলল, কি ভাবছো? রিক অনিমা আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওদেরকে দেখছি, সত্যিই খুব ভালোবাসে একে অপরকে। আমি এই এতদিন ওদের লাভস্টোরির ভিলেন হয়েছিলাম। তবে আর সব না। আজ থেকে ওদের জীবনের কোনো বাধা হয়ে থাকবো না আমি। ওরা যেভাবে থাকতে চায় সেভাবে থাকুক। স্নিগ্ধা অবাক হলো রিকের কথায়। অবাক হয়েই বলল, ভেবে বলছো তো? রিক মুচকি হেসে চোখের কোণের হালকা জলটা মুছে বলল, প্রথমবার মন থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছি। ভুল করব না। আজ যখন অনির ওরকম অবস্থা হলো ঠিক তখনই বুঝতে পেরেছি ভালোবাসার মানুষটার ভালো থাকাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কিছু না। ও আদ্রিয়ানের সাথে ভালো থাকবে এটাই বড় কথা। আমি না হয় ওয়ান সাইডার লাভার হয়েই জীবনটা কাটিয়ে দেব। এত বছর ধরে ভালোবেসেছি ঠিকই, কিন্তু ভালোবাসার আসল মানেটা আজকে বুঝেছি। আর আমি চাই ও ভালো থাকুক। ও ভালো আছে এটুকু জেনেই নিজে ভালো থাকার চেষ্টা করব। কি করব, সবকিছু তো সবার ভাগ্যে থাকে না। আর আমি তো নিজের দোষেই নিজের ভাগ্যকে হারিয়ে ফেলেছি। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে। হঠাৎ করেই লোকটা কতটা বদলে গেল। রিককে কষ্ট পেতে দেখে ওরও কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই। রিক ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি। আদিব আর অভ্র নিচে বসে আছে। বলে রিক চলে গেল। স্নিগ্ধা ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ও চলে গেল কিচেনে কি রান্না হচ্ছে দেখতে। অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে এখনো কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান এবার অনিমাকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিয়ে বলল, অনি আমি কিন্তু কান্না থামাতে বলছি। প্লিজ থামো এবার। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বলস, আমাকে নিয়ে চলুন এখান থেকে প্লিজ। আদ্রিয়ান অনিমার দুই গালে হাত রেখে বলল, যাবে তো? এক্ষুনি নিয়ে যাব তোমাকে। একটু সুস্থ হও। অনিমা অস্থির হয়ে বলল, আমি পুরো সুস্থ আছি, প্লিজ আমাকে এক্ষুনি নিয়ে চলুন। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, আচ্ছা চলো। বলে অনিমাকে কোলে তুলে নিতে গেলেই রিক এসে বলল, কোথাও যাবে না তোমরা এখন? রিককে দেখেই অনিমা বেশ ঘাবড়ে গেল। আদ্রিয়ানের শার্ট খামচে ধরে ওর সাথে লেগে রইল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত রেখে ওকে আশ্বস্ত করে দাঁড়িয়ে রিকের সামনে গিয়ে বলল, কে আটকাবে আমাদের? তুমি? রিক আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, যদি বলি হ্যাঁ। আদ্রিয়ান চোখ সরিয়ে হালকা হেসে আবার রিকের দিকে তাকিয়ে বলল, তোমার এখনো মনে হয় যে তোমার সেই ক্ষমতা আছে? রিক গম্ভীর কণ্ঠেই বলল, হুম আছে। শত্রু হিসেবে না হোক বন্ধু হিসেবে তো আটাকাতেই পারি তাই না? বলে মুচকি হাসি দিল রিক। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো আর ভাবতে শুরু করলো যে রিক অভিনয় করার মানুষ নয়। ও যা করে, যেটুকু করে সেটুকু প্রকাশ্যেই করে। তবে হঠাৎ ববলের কারণ কি? অনিমাও রিকের শেষ কথাটুকু শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রিক হেসে বলল, কি ভাবছ? হঠাৎ এভাবে বদলে গেলাম কি করে, তাই তো? হ্যাঁ, দেরিতে হলেও বুঝেছি যে ও আমার ভাগ্যে নেই। ও তোমার সাথেই ভালো থাকবে, আর ওর ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জানি আমাকে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু একবার করেই দেখো, ঠকবে না। আদ্রিয়ান মুখে হালকা হাসি ফুটিয়ে রিকের কাঁধে হাত রেখে বলল, ভুল সব মানুষই করে, তবে সেটা সঠিক সময়ে বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তুমি যদি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরে থাকো তাহলে তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। রিক এবার অনিমার কাছে গেল। রিক অনিমার সামনে বসতেই ও হালকা পিছিয়ে গেল। সেটা দেখে রিক মলিন হেসে বলল, ক্ষমাটুকুও চাইতে দেবে না? অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিল। রিকের অনিমাকে মুখ ঘুরিয়ে নেওয়াটা বুকে গিয়ে লাগলো, কিন্তু এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল যে এটা ওর পাওয়াই ছিল। রিক এবার সোজা বেড থেকে নেমে অনিমার সামনের ফ্লোরে বসে হাত জোর করে বলল, আমি জানি আমি সবচেয়ে বেশি অন্যায় তোমার সাথেই করেছি।
যেই মুহূর্তে আমি তোমার লাইফে এসেছিলাম আমি চাইলেই পারতাম তোমার জীবনটাকে সুন্দর করতে। কিন্তু আমি জানার চেষ্টাই করিনি যে তোমার লাইফে কোনো প্রবলেম আছে কিনা। যখন তোমার মামা মামি কটা টাকা পেয়েই তোমাকে আমায় দিয়ে দিতে রাজি হয়ে গেছিল আমার সেই মুহূর্তে বোঝা উচিত ছিল যে তোমার সাথে ওখানে কি কি হয়। কিন্তু আমি সেটা বোঝার চেষ্টাও করিনি। জানি আমি যেটা করেছি তার ক্ষমা হয় না। কিন্তু যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে শান্তি পাবো না আমি। আমাকে ক্ষমা করা এত সহজ নয়, আই এগ্রি, কিন্তু প্লিজ কষ্ট করে হলেও আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। প্লিজ। রিকের চোখ হালকা ছলছল করছে। অনিমা অসহায় দৃষ্টিতে একবার রিকের জোর করা হাতের দিকে দেখছে, একবার রিকের দিকে। ওর কি করা উচিত ও সেটাই বুঝতে পারছে না। কেউ ওর সামনে হাঁটু ভেঙে বসে হাত জোর করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা না করাটা কি সত্যিই ঠিক? এর মধ্যে স্নিগ্ধাও চলে এলো আর এই দৃশ্য দেখে ও নিজেই অবাক হয়ে গেল। অনিমার চোখ দিয়ে পানি পড়ছে, ও কি করবে কিছুই বুঝতে পারছে না। অনিমাকে চুপ থাকতে দেখে রিক এবার অনিমার পা ধরল। অনিমা চমকে গিয়ে সাথে সাথেই পা সরিয়ে নিয়ে বলল, প্লিজ, আপনি আমার বড়। এসব করবেন না। রিক মুচকি হেসে বলল, ক্ষমা চাওয়ার অধিকার প্রত্যেক অপরাধীর আছে। সেখানে বড় ছোট ম্যাটার করে না। প্লিজ ক্ষমা করে দাও। অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান চোখের ইশারায় বলল ক্ষমা করে দিতে। অনিমা রিকের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আপনি যদি নিজের ভুলটা বুঝতে পেরে থাকেন তাহলে ক্ষমা চাইতে হবে না। আপনি বুঝতে পেরেছেন সেটাই অনেক। রিক এবার বাচ্চাদের মতো মুখ করে বলল, আজব। চাইলাম চকলেট, তুমি লজেন্স দিয়ে ভাগিয়ে দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। আমি ওসব বোকা বাচ্চাদের দলে কিন্তু একদমই পড়ি না যে চকলেটের বদলে লজেন্সে কাজ চালিয়ে নেবে ওকে। রিকের কথা শুনে অনিমা ফিক করে হেসে দিল। আদ্রিয়ান আর স্নিগ্ধাও হাসল, তবে নিঃশব্দে। রিক মুখ ফুলিয়ে বলল, হাসতে বলেনি, সরি একসেপ্ট করতে বলেছি। অনিমা হাসতে হাসতেই বলল, আচ্ছা করেছি ক্ষমা। আমি আবার কিপটে নই যে চকলেটের বদলে লজেন্স দিয়ে দেব। রিক তো অনিমার হাসিটাই দেখছে আর ওর ভেতরের অপরাধবোধ আরও বেড়ে যাচ্ছে। এমন একটা দিন ছিল যখন এই মিষ্টি হাসিটাকেই ওর মুখ থেকে কেড়ে নিয়েছিল ও। তবে এটুকু ভেবে ভালোও লাগছে যে প্রথমবার হলেও অনিমার হাসির কারণ হতে পেরেছে ও। রিক নিজেকে সামলে নিয়ে অনিমাকে বলল, গার্লফ্রেন্ড তো হলে না, সে ব্যাপার না, বাট ফ্রেন্ড তো হতেই পারো, তাই না? অনিমা প্রায় অবাক হয়েই তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এক একটা আচরণে আজ আবাকের ওপর অবাক হচ্ছে অনিমা। তবে স্নিগ্ধা একটুও অবাক হচ্ছে না, কারণ রিকের এই রূপ ও আগেও দেখেছে। মাঝখানের কয়েক বছরের জন্যেই ও হারিয়ে ফেলেছিল ওর রিক দাকে। কিন্তু আজ আবার সেই রূপ দেখতে পাচ্ছে। আর আদ্রিয়ান ও অবাক হয়নি, কারণ ও জানতো যে এটা একদিন হওয়ার ছিলই। রিক অনিমার সামনে চুটকি বাজিয়ে বলল, হ্যালো, বন্ধু হবে না আমার? অনিমা মুচকি হেসে বলল, হুম। রিক হালকা হাসল। আদ্রিয়ান এগিয়ে এসে বলল, এবার আমাদের বেরোতে হবে। সন্ধ্যা হয়ে গেছে। রিক কিছু বলবে তার আগেই স্নিগ্ধা বলল, বেরতে হবে মানে কি ভাইয়া? আজ আপনাদের কোথাও যাওয়া হচ্ছে না। ডিনারের ব্যবস্থাও করা হচ্ছে। আদিব আর অভ্র ভাইয়াকেও বলা হয়ে গেছে, আপনি থাকলে ওনারাও থাকবেন। আদ্রিয়ান বলল, কিন্তু? রিক আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু না। দেখো এখানে থাকার কারণটা আর নেই। সো কালকেই ফিরে যাব আমরা বাংলাদেশে। আর মনে হয় তোমরাও কালকেই ব্যাক করতে চাও। তো আজ রাতটা এখানে থেকে কাল একসাথেই বের হই না? সমস্যা কি? আদ্রিয়ান কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। স্নিগ্ধা খুশি হয়ে বলল, চলো তো, আপাতত স্ন্যাক্সের ব্যবস্থা হয়ে গেছে। নিচে আদিব ভাইয়ারা ওয়েট করছে। আদ্রিয়ান স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন যাও, আমি অনিকে নিয়ে আসছি। রিক আর স্নিগ্ধা নিচে চলে গেল। আদ্রিয়ান অনিমার কাছে বসে বলল, এটাই ভাবছো তো হঠাৎ রিক এত বদলে গেল কি করে? অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখো, ও একটু বকে গেছিল ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা খারাপ নয়।
আর এই সব মানুষদের নিজের ভুল সম্পর্কে বুঝতে খুব বেশি সময় লাগেটা। শুধু হঠাৎ কোনো এক ঘটনাই যথেষ্ট। বুঝেছ? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে মনে মনে ভাবল, তুমি ভাবলে কি করে যে তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে আমি ক্ষমা করে দেব? ও শাস্তি পাচ্ছে আর ভবিষ্যতেও পাবে। তবে শারীরিক নয়, মানসিক। পরপর কয়েকবার বড় কয়েকটা মানসিক ধাক্কার সম্মুখীন হবে ও। তাই ওকে আর বিশেষ কোনো শাস্তি দিলাম না। এসব ভেবে অনিমার দিকে তাকিয়ে বলল, এই কয়েকটা দিন অনেক কষ্ট হয়েছে তাই না? আমারই আরেকটু চোখ কান খোলা রাখা উচিত ছিল। সরি। বাদ নিন এসব। এখন তো সব ঠিকই হয়ে গেছে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল, এখনো সব ঠিক হয়নি। মিস্টার সিনিয়রের সাথে এত বড় অন্যায় যারা করেছে তাদের শাস্তি দেওয়া এখনো বাকি আছে। অনিমা ভ্রু কুঁচকে বলল, মিস্টার সিনিয়র? আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, কিছু না, এখন নিচে চলো, ওরা ওয়েট করছে। অনিমা আর কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে নিচে চলে গেল আদ্রিয়ান। অরুমিতা, তীব্র আর স্নেহা অফিস করে বাইরে ফুচকা খাচ্ছে। আপাতত ওরা ফ্রেশ মাইন্ডে আছে, কারণ আদ্রিয়ান ওদের ফোন করে জানিয়ে দিয়েছে সব ঠিক আছে। তাই ওরা এখন ফ্রেশ মাইন্ডে এনজয় করছে। হঠাৎ করেই ওরা আশিসকে দেখতে পেল। আশিস আর অরুমিতার মধ্যকার সমস্যাটা তীব্র আর স্নেহা জানে না। স্নেহা আশিসকে দেখে বলল, আরে আশিস ভাইয়া। কারো ডাক শুনে ঘুরে তাকালো আশিস। আশিসকে দেখে অরুমিতার মুখের হাসিটুকু গায়েব হয়ে গেল। আশিস ওদের দেখে এগিয়ে এলো। আশিস এসে অরুমিতার দিকে তাকাতেই অরুমিতা মুখ ঘুরিয়ে ফেলল। আশিস অরুমিতার দিকে একবার তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ভালো আছো? তীব্র হেসে বলল, জি ভাইয়া। আপনি? আশিসও মুখে হাসি রেখেই বলল, হ্যাঁ ভালো আছি। আশিস ভেবেছিল ওকে দেখে হয়তো অরুমিতা ওখান থেকে চলে যাবে বা মন খারাপ করবে। কিন্তু আশিসকে অবাক করে দিয়ে অরুমিতা ওদের সাথে নিজের মতো করে মজা করছে আর ফুচকা খাচ্ছে। যেন আশিসের থাকা না থাকা ওর কাছে ম্যাটারই করে না, যেটা ওর কাছে খুবই খারাপ লাগছে। স্নিগ্ধা এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া ফুচকা খাবেন তো? আশিস নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, না সময় নেই, আসছি এখন। এটুকু বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। তীব্র আর স্নিগ্ধা দুজনেই অবাক হলো। কিন্তু অরুমিতার কোনো ভাবান্তরই হলো না, ও ওর মতো ফুচকা খেয়ে যাচ্ছে। রিক ছাদের কিনারে চুপচাপ বসে আছে। সবকিছু মেনে নিলেও আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলে বুকের ভেতরে এক অসহ্যকর যন্ত্রণা হয় ওর। কিন্তু ওর কিচ্ছু করার নেই। অনিমা ওর ভাগ্যে নেই সেটা ও মেনে নিয়েছে, কিন্তু কষ্টটাকে কিছুতেই কমাতে পারছে না। আজকের মতো এরকম কষ্ট এর আগে ওর আর কোনোদিন হয়নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু সেটাও করতে পারছে না। বুকের ভেতর চেপে রাখা কষ্টটার যন্ত্রণা আরো বেশি হয়, সেটা বেশ বুঝতে পারছে। এর মধ্যেই ওর ফোন বেজে উঠল। এই মুহূর্তে ফোন রিসিভ করার কোনো ইচ্ছেই নেই ওর, কিন্তু মামার ফোন, তাই রিসিভ করতেই ওপাশ থেকে বলল, বাবাই ওদিকে সব ঠিক আছে তো? রিক একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদিন ছিল না, এখন সব ঠিক আছে। কবির শেখ অবাক কণ্ঠে বললেন, মানে? রিক মুখে মুচকি হাসি ফুটিয়ে বলল, অনিমাকে নিজের কাছে আটকে রাখার পাগলামো আমি আর করব না মামা। এতদিন বুঝতে না পারলেও আজকে বুঝতে পারছি যে ভালোবাসা জোর করে হয় না। ও যদি আদ্রিয়ানের সাথে ভালো থাকে তো থাকুক। কবির শেখ তো চরম অবাক হলো। নিজেকে সামলে নিয়ে বলল, বাবাই কি সব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, পাগল তো এতদিন ছিলাম মামা, আজ শুষ্ক মস্তিষ্কে বলছি। কবির শেখ উত্তেজিত কণ্ঠে বললেন, কিন্তু তুমি না ওকে ভালোবাসো? হার মেনে নেবে? ছেড়ে দেবে ওকে? রিক মুচকি হেসে বলল, ভালোবাসায় হারতে দোষ কোথায় মামা? তাছাড়া আমি যদি সত্যি অনিকে ভালোবেসে থাকি তাহলে অনি ভালো থাকবে। এর চেয়ে বেশি ভালো আমার কাছে আর কি হতে পারে বলো? কবির শেখ অস্থির গলায় বলল, কিন্তু বাবাই। রিক কবির শেখকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু না মামা।
আমি জানি তুমি আমার কথা ভেবেই এসব বলছো, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে আমার কোনো সমস্যা নেই। তাই প্লিজ এই বিষয়ে আর কিচ্ছু বলো না। বলেই ফোন রেখে দিল রিক। তারপর একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধা ছাদে রিককে ডাকতে এসে দেখে রিক এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা গিয়ে রিকের পাশে বসে বলল, আমি জানি রিক দা, তোমার খুব কষ্ট হচ্ছে। রিক নিজেকে সামলে মুচকি হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কি সব ফালতু বকছিস? কষ্ট হবে কেন? স্নিগ্ধা সামনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চিনি রিক দা। এখন তুমি আমার সাথে কথা না বললেও একসময় কিন্তু আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম। রিক কিছু না বলে চুপ করে রইল। স্নিগ্ধা মুচকি হেসে বলল, রিক দা, যদি আদ্রিয়ান অনিমা একে অপরকে ভালো না বাসতো তাহলে আমি একটা চেষ্টা নিশ্চয়ই করতাম। কিন্তু রিক মলিন হেসে বলল, অনিমা আমাকে ভালোবাসে না, এতে ওর কোনো দোষ নেই। আদ্রিয়ান আসার অনেক আগেই ওর লাইফে এসেছিলাম আমি। কিন্তু ও আমাকে নয়, আদ্রিয়ানকে ভালোবাসে। কারণও তো আছেই, তাই না? আমি তো ওকে কোনো ভালোবাসার কারণই দিতে পারিনি। তবে আমাকে ভালো না বাসার যথেষ্ট কারণ দিয়েছি। স্নিগ্ধা কি বলবে সেটাই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে রিককে কিছু বলবে তার আগেই রিক উঠে বলল, চল, ওরা নিচে ওয়েট করছে নিশ্চয়ই। একুটু বলে রিক চলে গেল আর পেছনে পেছনে স্নিগ্ধাও চলে গেল। সবাই মিলে ডিনার করছে আর টুকটাক কথা বলছে। রিকের আচরণে কেউ বলবেই না যে এই ছেলেটার সকালে ওদের শত্রু ছিল। তার চেয়ে বেশি অবাক হয়েছে অনিমা, কারণ এই মুহূর্তে এক নতুন রিককে আবিষ্কার করছে ও, যে সম্পূর্ণটাই বিপরীত। খাওয়া দাওয়া শেষে রিক বলল, আদিব আর অভ্র তোমার আমার ডান সাইডের রুমটাতে থাকো, স্নিগ্ধা আর অনিমা একসাথে, আমি আর আদ্রিয়ান একসাথে। প্রবলেম আছে? আদিব আর অভ্র সম্মতি জানালো। আদ্রিয়ান কিছু বলছে না, তাই রিক মুচকি হেসে বলল, আরে ভাই, বিয়ের আগেই বউকে ছেড়ে থাকার কথা ভাবলেই যদি মুখটা এমন কালো হয়ে যায় তাহলে বিয়ের পর কি করবে? একটু তো ধৈর্য ধরো, এত বউ পাগল হলে হবে? ওরা সবাই হেসে দিল রিকের কথা শুনে, আর অনিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। আর স্নিগ্ধা একদৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। আজ রিকের এক নতুন রূপ দেখল ও, কি করে ভেতরের কষ্টটাকে চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে রেখে দিয়েছে। এটা করা সবার জন্যে সহজ নয়। আদ্রিয়ান আর রিকের রুমে বসে আছে। নিজেদের মধ্যেই টুকিটাকি কিছু কথা বলছে ওরা। এর মধ্যে বেশ কয়েকবার রিক আদ্রিয়ানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। হঠাৎ আদ্রিয়ান বলল, আচ্ছা, তোমার মনে হয় না যে তোমার বাবা বা মামা যে সকল অন্যায়গুলো করেছে তার শাস্তি পাওয়া উচিত? আদ্রিয়ানের প্রশ্নে রিক কিছুক্ষণ চুপ থেকে একটা শ্বাস ফেলে বলল, মনে হয়। কিন্তু কি বলতো, ওই মানুষ দুটোকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি আমি। ছোটবেলায় বুঝতাম না তো, ওনারা যা বোঝাতো সেটাই বুঝতাম, যা করাতো সেটাই করতাম। বড় তো হলাম কিন্তু সেই অভ্যেসগুলো ছাড়তে পারলাম। এক পর্যায়ে গিয়ে বুঝতে পারতাম যে এগুলো ভুল, কিন্তু ওই যে ছোটবেলা থেকে পাওয়া শিক্ষাটাই অভ্যেস হয়ে গেল। সব বুঝেও না বুঝে থাকতে বাধ্য হতাম। শখ করে ডক্টরি পড়েছিলাম, কিন্তু ড্যাডের রাজনৈতিক কাজকর্মে জোর করে ইনভলভ করলো। বিরক্ত লাগতো আমার এসব, তবুও থাকতে হতো, ড্যাডের প্রেসারে। তাই জেদ করে হসপিটালে জয়েনই করলাম না। আদ্রিয়ান চুপচাপ শুনল রিকের কথা। তারপর রিকের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা এবং মামা দুজনেই খুনি। একজন মা হারা মেয়ের কাছ থেকে তার একমাত্র সম্বল তার বাবাকে কেড়ে নিয়েছে। এছাড়া আর কার কার খুন করেছে তারাই জানে। আর অন্য সব পাপের কথা তো ছেড়েই দাও। তবুও তুমি চাও না ওনাদের শাস্তি হোক? রিক চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ চাই। কিন্তু ওরা যতই খারাপ হোক, আমার বাবা আমার মামা, ওরা খারাপ হলেও আমাকে খুব বেশি ভালোবাসে। ওদের সেই ভালোবাসার অসম্মান করতে পারবো না আমি। তোমরা যদি পারো তো দাও ওনাদের শাস্তি। আমি তোমাদের বাধা দেব না। কিন্তু আমার কাছ থেকে কোনো সাহায্য চেও না, প্লিজ। আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার কি মনে হয় ওরা তোমাকে ভালোবাসে? রিক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, অফকোর্স বাসে। আমার বাবা আমার মামা আমাকে ভালোবাসবে না? আদ্রিয়ান ওর ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে বলল,
চলো তোমাকে কিছু দেখাই, তাতে হয়তো তোমার এই ধারণাটা ভেঙে যাবে। মিস্টার রঞ্জিত ওনার রুমে বসে চা খাচ্ছেন আর ফাইল দেখছেন। এর মধ্যেই কবির শেখ হনহনে পায়ে ওনার কাছে বসে বলল, জিজু, আপনার ছেলে সব বরবাদ করে দেবে একদিন। মিস্টার রঞ্জিত কাপটা রেখে ভ্রু কুঁচকে বলল, আবার কি করেছে? কবির শেখ বিরক্তিকর কণ্ঠে বললেন, মহান আশিক হয়ে গেছে ও। হাসান কোতালের মেয়েকে ছেড়ে দিচ্ছে। ওই মেয়েকে ছেড়ে দেওয়ার মানে বোঝেন আপনি? কি হবে আপনার? মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, তুমি বোঝাওনি ওকে? কবির শেখ অস্থিরতা প্রকাশ করে বললেন, বোঝাইনি আবার? আপনার ছেলে শুনলে তো আপনার কি হবে বুঝতে পারছেন? শেষ হয়ে যাবেন আপনি। তোমার রেপুটেশন ফিউচার সব শেষ হয়ে যাবে যদি ওই মেয়ে খোলা থাকে। আর বাবাই যখন আমার কথা শোনেনি কারোর কথাই শুনবে না। মিস্টার রঞ্জিত চায়ের কাপটা আছাড় মেরে ফেলে দাঁতে দাঁত চেপে বললেন। রঞ্জিত চৌধুরী তার পথের কোনো কাঁটাকেই বাঁচিয়ে রাখে না। সেই কাঁটা যদি তার নিজের ছেলে হয়, তাহলে সেই কাঁটাকে উপড়ে ফেলতে দুবার ভাবব না। কথাটা কবির শেখের ভীষণ ভালো লাগলো। তাই নিজের মনেই হাসলেন উনি।